হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা স্টার্ট করতেছি ভাই তোমার ক্যালকুলাস। সো এটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে ভাই ক্যালকুলাসটা আমরা ফুল কভার করবো ভাই, এ টু জেড। তোমার হচ্ছে ভাই আমরা ডিফারেন্সিয়েশনে ফুল কভার করবো ভাই, আর হচ্ছে ইন্টিগ্রেশনে ফুল কভার করবো। সো আমি চেষ্টা করবো যে ভাই এমন কোনো সিঙ্গেল টপিকে যেন বাদ না যায়, ওই আমি চেষ্টাটা করবো জিনিসটা। সো এটা হচ্ছে ভাই আমার ফেসবুক গ্রুপ, তোমরা চাইলে এখানে জয়েন দিতে পারো। চলো তার আমরা আমাদের আজকের লেকচার স্টার্ট করি জিনিসটা। সো তোমাদের যে কোনো প্রবলেম তোমরা আমাকে হচ্ছে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, ডাউট। আচ্ছা, তাহলে চলো আমরা স্টার্ট করি। সো আমরা হচ্ছে আজকে যেটা পড়বো ভাই, সেটি হচ্ছে তোমার ভাই অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। তো প্রথমে একটু বোঝা লাগবে আমাদের যে এখানে খেয়াল করে দেখো, ম্যাথের মধ্যে আমাদের যে চ্যাপ্টার 9 আর চ্যাপ্টার 10, তো এই টোটাল জিনিসটাকে বলা হয় একসাথে ক্যালকুলাস। তাহলে আমাদের মধ্যে যে চ্যাপ্টার যে 9 এবং 10 আছে ভাই, এই টোটাল দুই চ্যাপ্টারকে আমরা একসাথে কি বলতে পারি? ক্যালকুলাস বলতে পারি। অর্থাৎ ক্যালকুলাসের মধ্যে তাহলে ভাই কয়টা পার্ট হইলো? ক্যালকুলাসের মধ্যে পার্ট হচ্ছে তোমার ভাই দুইটা। একটা হচ্ছে ভাই ডিফারেন্সিয়েশন বা যেটাকে আমরা বলি অন্তরীকরণ, আর আরেকটা হচ্ছে তোমার কি হলো বলতো তাহলে ভাই? ইন্টিগ্রেশন। আরেকটা তোমার হচ্ছে ভাই ইন্টিগ্রেশন। খেয়াল করে দেখো, এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে ভাই এদের মধ্যে আসলে বেসিক পার্থক্যটা কি, বা এদের দ্বারা আসলে অ্যাকচুয়ালি কি বোঝায়। তো আমি তোমাকে জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করি। সাপোজ ধরো ভাই তোমার কাছে এখানে একটা বড় একটা প্লেট আছে। সাপোজ আমি একটা এখানে শেপ আনি। ধরো এটা হচ্ছে তোমার কাছে একটা বড় প্লেট। ওকে, কাচের একটা প্লেট আছে সাপোজ ধরো। এখন তুমি কি করলা? এই প্লেটটাকে ভেঙে ফেললা। তুমি যেটা করলা, এই প্লেটটাকে তুমি হচ্ছে ভাই ভেঙে ফেলছো। তাহলে তোমার এই প্লেটটাকে যদি ভেঙে ফেলো ভাই, তাহলে সেটা কি হবে ভাই? ছোট ছোট টুকরায় ভেঙে যাবে। তাহলে একটা বড় প্লেটকে এভাবে ছোট ছোট টুকরায় ভাগার যে প্রক্রিয়া, এটাই বেসিক্যালি তোমার কি বলতো ভাই? ডিফারেন্সিয়েশন। তাহলে এটা হচ্ছে তোমার একটা বড় প্লেট ছিল, আর এটা কিসে কনভার্ট হয়ে গেছে তাহলে ভাই? ছোট টুকরোতে কনভার্ট হয়ে গেছে। তাহলে একটা বড় প্লেটকে একটা ছোট প্লেটের মধ্যে ভেঙে, মানে ছোট টুকরার মধ্যে ভেঙে ফেলার যে প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলতে পারি? ডিফারেন্সিয়েশন বলতে পারি। ওকে, আর উল্টাটাকে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন। অর্থাৎ তোমার কাছে ধরো ছোট টুকরা আছে, এই সবগুলো ছোট টুকরাকে তুমি যদি ভাই জোড়া লাগাও, সবগুলো ছোট টুকরাকে তুমি যদি ভাই জোড়া লাগাও, এবং তুমি যদি এই বড় প্লেটটা পাও, তাহলে তুমি যদি এই বড় প্লেটটা তখন পাও, তাহলে ছোট টুকরাগুলোকে জোড়া লাগানোর পরে এই বড় প্লেট পাওয়ার যে প্রক্রিয়াটা ভাই, এটাকে আমরা কি বলতে পারি ভাই? ইন্টিগ্রেশন বলতে পারি। অর্থাৎ বেসিক্যালি ভাই আর কিছুই না, এই ডিফারেন্সিয়েশন মানে কি বলতো? একটা বড় প্লেটকে ছোট টুকরাতে ভেঙে ফেলা। আর এই ইন্টিগ্রেশন মানে কি বলতো? ছোট ছোট টুকরাগুলোকে এই তোমার হচ্ছে বড় টুকরাতে ভাই জোড়া লাগানো। জোড়া লাগাই তুমি হচ্ছে ভাই এখানে আসলে বেসিক্যালি বড় প্লেটে কনভার্ট করবা। সো হচ্ছে আমরা প্রথমে তো স্টার্ট করবো ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশনের সাথে ইন্টিগ্রেশন অনেকটাই সম্পর্ক আছে। সো এই প্যারা নিয়ে আর কিছু নাই, আমরা খুব ভালোভাবে প্রত্যেকটা টপিক ডিটেলসে পড়বো, ঠিক আছে? সো হচ্ছে যে আচ্ছা, এখন কোয়েশ্চেন আসতে পারে ভাই কি কি বই ফলো করব বা কিভাবে আপনি পড়াবেন। দেখো বেসিক্যালি হচ্ছে ভাই আমি টাইপ ভিত্তিক পড়াবো। টাইপ ভিত্তিক পড়ানো হবে, মানে তোমার হচ্ছে ভাই টাইপ ধরে 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 করানো হবে, টাইপ ভিত্তিক পড়ানো হবে। এবং আমি তোমাকে এতটুকু অ্যাসিউরিটি করতেছি, একটা টাইপের ম্যাথও বাদ যাবে না। দেন এখানে হচ্ছে ভাই আমরা বেসিক্যালি যেটা করব, ক্যাতাব স্যারের বইকে ফলো করব। এরপরে আমরা হচ্ছে ভাই তোমার এসইউ আহমেদ স্যারের বইকে ফলো করব। দেন আমরা যদি, এটা তো বইয়ের হিসাব গেল, দেন হচ্ছে আমরা আসবো হচ্ছে তোমার এই ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন ব্যাংক ফুল সলভ করব আমরা। যতগুলো কোয়েশ্চন আছে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন ব্যাংকের মধ্যে, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন ব্যাংক আমরা ফুল সলভ করব। আর ওই বই দুটো আসলে আমরা ফুল সলভই করব, প্রত্যেকটা ম্যাথই করার চেষ্টা করব আমরা। দেন আরেকটা জিনিস করব আমরা, সেটা হচ্ছে ভাই তোমার উদ্ভাসের যে কনসেপ্ট বুকগুলো আছে, ওই কনসেপ্ট বুকের মধ্যে যে ম্যাথগুলো আছে আমরা ওগুলো করার ট্রাই করব। ওকে, মানে তোমার পরীক্ষায় আসবে এমন কোনো ম্যাথ তোমার হচ্ছে ভাই বাদ যাবে না, সবই তোমার হচ্ছে ভাই করানো হবে। ওকে, আচ্ছা, তাহলে এই জিনিসগুলো হচ্ছে ভাই গেল, এটা তো তোমার ইনফরমেশনের জন্য। তাহলে চলো আমরা তাহলে একটু সামারি করলে, তখন আমরা তাহলে কি বললাম? আমরা বললাম হচ্ছে তোমার ভাই ক্যালকুলাস যেটা, এটার হচ্ছে ভাই দুইটা পার্ট, একটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে তোমার ভাই ইন্টিগ্রেশন। তো ডিফারেন্সিয়েশন ভাই মানে কি? ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে একটা বড় প্লেট আছে, এই বড় প্লেটটাকে তুমি হচ্ছে ভাই ছোট ছোট টুকরায় ভেঙে ফেলবা। আর ইন্টিগ্রেশন মানে কি? সেই ছোট টুকরাগুলোকে তুমি জোড়া লাগায় আবার বড় প্লেটটা পাবা। তাহলে এটাকে আমরা বলবো তোমার হচ্ছে ভাই ইন্টিগ্রেশন। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা তাহলে স্টার্ট করি। এখন
প্রথম কথা হচ্ছে ভাই, ডিফারেন্সিয়েশনকে তুমি যদি বুঝতে চাও, তোমার প্রথমে যে জিনিসটা বুঝতে হবে লিমিট কি জিনিস। মানে বেসিক্যালি তোমার ডিফারেন্সিয়েশন বোঝার জন্য তোমার মেইনলি আগে বোঝা দরকার কি বলতো, লিমিটের ধারণাটা তোমার হচ্ছে ক্লিয়ার থাকতে হবে। যদি ভাই লিমিটের ধারণা তোমার ক্লিয়ার থাকে ভাই, তাহলে ডিফারেন্সিয়েশন জিনিসটা তোমার জন্য একদম ইজি হয়ে যাবে। আর লিমিটও খুব কঠিন কিছু না ভাই, এগুলো দুনিয়ার সোজা জিনিস। এই যে ভাই ক্যালকুলাস, এটা হচ্ছে দুনিয়ার একটা সোজা চ্যাপ্টার, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট একটু মনোযোগ দিয়ে করতে থাকো, তাহলেই হবে। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে ভাই লিমিট কি জিনিস এবং লিমিটের ধারণা কি জিনিস। চলো আমি তোমাকে জিনিসটা বোঝানোর চেষ্টা করি। আমি তোমাকে একটা ওয়াই অ্যাক্সিস টানতেছি, এখানে এখানে একটা আমরা এক্স অ্যাক্সিস টানতেছি, ওকে? আচ্ছা, দেন আমি তোমাকে বললাম এখানে একটা আমি তোমাকে গ্রাফ দিয়ে দিচ্ছি। সাপোজ ধরো গ্রাফটা হচ্ছে এরকম, সাপোজ ধরো গ্রাফটা হচ্ছে তোমার এরকম, ওকে? তাহলে এটা হচ্ছে কিসের গ্রাফ? একটা এফ অফ এক্স এর গ্রাফ, মানে একটা ফাংশনের গ্রাফ। তাহলে এটা হচ্ছে একটা ফাংশনের গ্রাফ ভাই, এরকম। আর এদিকে হচ্ছে এক্স এক্সিস, আর এদিকে তো আমরা দিলাম কি এফ অফ এক্স, মানে ওয়াই এক্সিস বা এফ অফ এক্স তোমার হচ্ছে। তাহলে এটা একটা এফ অফ এক্স ফাংশনের গ্রাফ। আচ্ছা, এখন আমি তোমাকে বললাম যে ভাই এইখানে যে পয়েন্টটা আছে, মানে এই পয়েন্ট যেটা আছে, এই পয়েন্টের ভ্যালু হচ্ছে 2। অর্থাৎ মানে এই যে ফাঁকা জায়গা দেখতেছো না ফাংশনটার মধ্যে, তাহলে এটা কিন্তু তোমার হচ্ছে এফ অফ এক্স। এইটা যেটা আছে এটা তোমার হচ্ছে ভাই এফ অফ এক্স। আর আমি বললাম ওই এফ অফ এক্স এর মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে, এই যে ফাঁকা জায়গা যেটা আছে, এই ফাঁকা জায়গাটা কত দিয়ে ঘটছে? যখন এক্স এর ভ্যালুটা 2। অর্থাৎ যখন এক্স এর ভ্যালু 2, তখন এই মেইন ফাংশন এখানে এটা কি তৈরি হিসেবে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। আশা করি গ্রাফটা এখন এতটুকু বুঝতে পারছো। এখন আমি তোমাকে বললাম, তুমি ভাই আমাকে বলো এক্স ইকুয়াল টু 2 তে এফ অফ এক্স এর ভ্যালু কত, বা এফ অফ এক্স এর মান কত? তাহলে আমি তোমাকে বললাম যে এখানে তোমার হচ্ছে ভাই এই এক্স ইকুয়াল টু 2 তে এই যে আমার এফ অফ এক্স ফাংশনটা আছে, এই এক্স ইকুয়াল টু 2 তে এই ফাংশনটার মান কত? তখন দেখি তোমরা কমেন্টে কি দেখো, আমরা একটু ওয়েট করি জিনিসটা। আচ্ছা, তোমরা কমেন্ট করতে পারো এখানে ভাই, ওকে? অনেকে করতেছো। আচ্ছা, আমি চলো জিনিসটা বলে দিই। তাহলে এখানে দেখো, ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো, এক্স ইকুয়াল টু 2 তে এই ফাংশনটা তো ভাই কোনো ভ্যালুই নাই। কেন? কারণ এই ফাংশনটা তো এখানে ডিসকন্টিনিউটি ঘটছে, মানে এখানে তো তোমার এটা কন্টিনিউয়াস না। এখানে দেখো, এখানে কি ফাংশনটার কোনো ভ্যালু আছে? নাই। যেমন তুমি যদি বলতা যে ভাই ধরেন এই পয়েন্টটা হচ্ছে 1, এই 1 এর জন্য কিন্তু আপনার হচ্ছে ভাই এই এফ অফ এক্স এর একটা ভ্যালু আছে। কিভাবে বের করব? আমরা জাস্ট 1 থেকে এই ফাংশনটার উপর একটা লম্ব টানবো, দেন এই পয়েন্ট থেকে আমরা ওয়াই এক্সিস এর উপর একটা ভ্যালু টানবো। এইখানে যে আমরা ভ্যালুটা পাইলাম, এটা হচ্ছে ভাই আপনার এই 1 এর জন্য এই এফ অফ এক্স এর ভ্যালু। কিন্তু ভাই আমি যে এখানের মধ্যে দেখেন এই 2 থেকে ধরেন এখানে একটা লম্ব টানছি, কিন্তু এটা তো কোথাও ছেদই করে নাই। তো এটা আমি কোথায় গিয়ে শেষ করব কোথায়? কারণ এখানে কোনো ভ্যালুই তো নাই। অর্থাৎ এই এক্স ইকুয়াল টু 2 তে কিন্তু তোমার কি থাকবে না? এফ অফ এক্স এর কোনো ভ্যালু থাকবে না, ওকে? আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে দেখো এখানে আমরা তখন কি বলবো যে এক্স ইকুয়াল টু 2 তে এফ অফ এক্স এর মান কত? এটার আনসার হবে ভাই নির্দিষ্ট কোনো ভ্যালু নেই, কারণ এখানে কোনো মানই নাই। নির্দিষ্ট কোনো মান বা ভ্যালু নেই, ওকে? আচ্ছা, এবার দেখো, এবার একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটবে। কি ইন্টারেস্টিং ঘটনা ভাই? ধরো 2 থেকে যদি সামান্য একটু ছোট মান তুমি নাও, সাপোজ ধরো 2 থেকে, আমি এইটা তো যেহেতু আমার এখানে ছোট জায়গা, আমি তোমাকে একটু দূরে দূরে দেখাচ্ছি যেন তোমার বুঝতে সুবিধা হয়। মানে ধরো তুমি এখানে একটা পয়েন্ট নিছো, এখন দেখো এই পয়েন্ট যেটা নিছো না এক্সট্রা করে, এটা কিন্তু 2 এর খুব কাছাকাছি, মানে 2 থেকে সামান্য ছোট। ধরা যাক এই পয়েন্টটা কত হইতে পারে? ধরো এই পয়েন্ট হইতে পারে তোমার হচ্ছে 1.99999, মানে এটা হচ্ছে 2 থেকে সামান্য ছোট। আবার তুমি আরেকটা পয়েন্ট কিনেছো, ধরো এইখানে এই পয়েন্টটা সাপোজ ধরো 2 থেকে সামান্য বড়, মানে এই প্রথমে যে বামে যে পয়েন্টটা নিছো এটা হচ্ছে 2 থেকে সামান্য ছোট, আর ডানে যে পয়েন্টটা নিচ্ছ এটা 2 থেকে সামান্য বড়। সামান্য বড় মানে কত হইতে পারে ভাই? 2.00001 ধরো। মানে এখানে যদিও এত স্পেস তো থাকে না, আমি তোমাকে জাস্ট একটু, মানে তুমি যেন এটা আলাদা করতে পারো তাই একটু দূরে দূরে দেখাচ্ছি জিনিসগুলোকে। অর্থাৎ প্রথমে যে বামে আমরা মানটা নিছি এটা হচ্ছে ভাই তোমার 2 থেকে সামান্য ছোট, আর ডানে যে মানটা নিছি ভাই এটা হচ্ছে 2 থেকে সামান্য বড়, ওকে? আচ্ছা, এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে এক্স এর ভ্যালু যদি তাহলে তোমার এই 2 থেকে সামান্য ছোট হয়, অর্থাৎ এই ভ্যালুটার জন্য, অর্থাৎ এই ভ্যালুটার জন্য
তুমি কি তোমার মেইন ফাংশনে কোনো মান পাবা কিনা? তোমার আনসার হওয়া উচিত ভাই পাবো। কেমনে দেখো, মানটা আমরা কিভাবে পাবো ভাই? আমরা এখান থেকে হচ্ছে একটা এটার উপরে একটা লম্ব টানবো, দেন আমরা হচ্ছে এখান দিয়ে টানবো এই ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই যে ভ্যালুটা পাচ্ছি, এই ভ্যালুটা কার জন্য পাচ্ছি ভাই? এই ভ্যালুটা পাচ্ছি হচ্ছে তোমার এক্স এর মান যখন এই 1.9999, সরি 5টা 9 দিয়েছি 9 আর একটা, মানে এইটার জন্য পাচ্ছি, রাইট? এইটার ভ্যালুটা। আর আমি যদি তোমাকে এবার জিজ্ঞেস করি যে ভাই তুমি তাহলে আমাকে বলো এই পয়েন্টটা যেটা আছে মানে ডানে যে পয়েন্টটা, এটার জন্য তুমি ফাংশনে এফ অফ এক্স এর কোনো ভ্যালু পাবা কিনা? তোমার আনসার উচিত ভাই হ্যাঁ 100% পাবো ভাই। কেমনে? এখান থেকে এটার উপরে একটা লম্ব টানবো, দেন এইটার থেকে এখানে একটা লম্ব টেনে দিব, তাহলে এই ভ্যালুটা আমরা এখানে পাচ্ছি। তো এই ভ্যালুটা কার জন্য? এই ভ্যালুটা পাচ্ছি এক্স এর মান যখন 2.00001, এটার জন্য। অর্থাৎ এক্সাক্ট 2 তে আমরা কোনো এফ অফ এক্স এর ভ্যালু পাচ্ছি না, কিন্তু এক্স এর মান যখন 2 থেকে সামান্য ছোট হচ্ছে তখন কিন্তু আমরা ফাংশন অফ এক্স এর একটা ভ্যালু পাচ্ছি, এই ভ্যালুটা। আবার এক্স এর মানটা যখন 2 থেকে সামান্য বড় হচ্ছে তখন কিন্তু আমরা এফ অফ এক্স এর একটা ভ্যালু পাচ্ছি। অর্থাৎ তাহলে এখানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু 2 তে তোমার এফ অফ এক্স এটার কোনো নির্দিষ্ট মান নেই। ওকে, আচ্ছা। আর আমরা এটা বলতে পারি যে এক্স এর মান যখন 2 থেকে সামান্য ছোট হয়। আচ্ছা দেখো, এক্স এর মান 2 থেকে সামান্য ছোট, এই জিনিসটাকে কিভাবে প্রকাশ করে দেখো। আর এখানে আমরা নোট আকারে চলে লিখি, তোমার এক্স এর মান 2 থেকে সামান্য ছোট, এই জিনিসটাকে লিখে হচ্ছে এভাবে, এক্স ইকুয়ালস টু 2 থেকে 2 এর উপর মাইনাস দে। এই এক্স এর মান 2 থেকে সামান্য ছোট, এটাকে কিভাবে প্রকাশ করে ভাই? এক্স ইকুয়াল 2 এর উপর এটা কি দেয় ভাই? মাইনাস দেয়। তাহলে এক্স ইকুয়াল যদি কখনো দেখো 2 এর উপর মাইনাস, তাহলে বুঝে নিবা এক্স এর ভ্যালুটা 2 থেকে সামান্য ছোট। তাহলে যদি কখনো এরকম থাকে এক্স ইকুয়াল যদি তোমার 5 এর উপরে মাইনাস থাকে, এটা মানে তুমি তখন কি বুঝবা? এক্স এর ভ্যালুটা 5 থেকে সামান্য ছোট। আর এক্স এর মান 2 থেকে সামান্য বড়, 2 থেকে সামান্য বড়, এই জিনিসটাকে তুমি কিভাবে লিখবা? এক্স ইকুয়াল 2 প্লাস, অর্থাৎ এক্স এর ভ্যালুটা 2 থেকে সামান্য বড়, এই জিনিসটাকে এইভাবে লেখা হয়। তাহলে দেখো, যদি তোমার এক্স ইকুয়াল যদি কখনো 5 প্লাস থাকতো, তাই এটা দ্বারা কি বোঝায়? যে এক্স এর ভ্যালুটা তোমার হচ্ছে ভাই 5 থেকে সামান্য বড়। সো এই নোটটাকে তোমরা একটু মনে রাখবা, কারণ এটা হচ্ছে যে রিপ্রেজেন্টেশন, মানে কিভাবে তুমি হচ্ছে আসলে বেসিক্যালি প্রকাশ করো এটাকে। ওকে, আচ্ছা। তাহলে চলো আমরা এই জিনিসটাকে এখানে দেখি। আচ্ছা তাহলে দেখো এইবার এখানে তাহলে আমরা কি বলতে পারি? এক্স ইকুয়াল 2 তে ফাংশনের কোনো মান নির্দিষ্ট মান নেই, কিন্তু আমরা মাত্র দেখলাম গ্রাফ থেকে এক্স এর মান যখন 2 থেকে সামান্য ছোট তখন এফ অফ এক্স এর কি আছে ভাই? নির্দিষ্ট মান আছে, নির্দিষ্ট মান আছে। এই যে দেখো গ্রাফ থেকে তো আমরা দেখলাম যে এক্স এর মান যদি 2 থেকে সামান্য ছোট তখন কিন্তু নির্দিষ্টটা ভ্যালু আছে। আর যদি তোমার এক্স এর মানটা 2 থেকে সামান্য বড় হয় তাহলেও কিন্তু এখানে কি থাকবে? এফ অফ এক্স এর নির্দিষ্ট মান আছে। ওকে, আচ্ছা। তাহলে দেখো এবার আমরা আসতেছি লিমিটের ধারণে, আমরা আসতেছি ভাই। আমরা একটু তোমাকে একদম গোড়া থেকে স্টার্ট করতেছি, তো যেন তোমার হচ্ছে কোনো বুঝতে অসুবিধা না হয়, এই জন্য আমি একদম গোড়া থেকে স্টার্ট করতেছি। আচ্ছা তাহলে দেখো এই জিনিসটাকে চলো আমরা একটু উপরে নিয়ে যাই। হ্যাঁ, তাহলে এবার দেখো, এবার আমরা তাহলে এখান থেকে লিখলাম যে এক্স ইকুয়াল 2 তে এফ অফ এক্স এর কোনো নির্দিষ্ট মান নেই, কিন্তু এক্স ইকুয়াল যখন 2 থেকে সামান্য ছোট তখন কিন্তু ভাই এফ অফ এক্স এর একটা নির্দিষ্ট মান আছে। আর এক্স এর মান যখন 2 থেকে সামান্য বড় তখন কিন্তু এফ অফ এক্স এর একটা নির্দিষ্ট মান আছে। তাহলে এখন দেখো, এই যে দেখো, এই এক্স এর মান যখন 2 থেকে সামান্য ছোট তখন তুমি যে মানটা পাইছো এইগুলাকে বলা হয় তোমার হচ্ছে লিমিটিং ভ্যালু। আবার এক্স এর মান যখন 2 থেকে সামান্য বড় তখন যে মানগুলো তুমি পাইছো, যেমন এই মানটা তুমি এখানে পাইছো, ধরো এই মানটাকে তখন আমরা বলবো লিমিটিং ভ্যালু। অর্থাৎ তাহলে এই যে তোমার এক্স এর মান যখন 2 থেকে যখন সামান্য ছোট হবে অথবা সামান্য যখন বড় হবে তখন ওই এক্স এর ভ্যালুগুলোর জন্য তুমি যে মানগুলা পাবা বেসিক্যালি এগুলোকে আমরা কি বলবো বলতো? লিমিটিং ভ্যালু বলবো। তাহলে আমি যদি তোমাকে লিমিটিং ভ্যালু মানে লিমিটের মান যেটা আছে এটাকে যদি আমি সংজ্ঞা লিখতে চাই তাহলে আমরা সংজ্ঞা কি লিখবো দেখো। যদি আমরা তোমার হচ্ছে ভাই লিমিটের মান বা যেটাকে আমরা বলি হচ্ছে তোমার লিমিটিং ভ্যালু,
এটা তাহলে ডেফিনেশনটা কি হবে ভাই? এটা দেখো ডেফিনেশনটা হবে এরকম যে আমরা যদি এটার রেসপেক্টে বলি, এই যে এই গ্রাফের রেসপেক্টে বলি, তখন আমরা বলবো এক্স এর মান যখন 2 থেকে সামান্য ছোট হবে অথবা সামান্য বড় হবে, তখন ওই সামান্য ছোট বা বড়র মানের জন্য ফাংশনের যে মানটা পাওয়া যায় সেটাকে আমরা বলবো, এফ অফ এক্স এর যে মানটা পাওয়া যায় সেটাকে আমরা বলবো ওই 2 এর লিমিটিং ভ্যালু, মানে তোমার হচ্ছে লিমিটিং ভ্যালু বা লিমিটিং মানে মান আর কি। হ্যাঁ, তাহলে আমরা এখানে বলবো যে এক্স এর মান 2 থেকে, মানে এটা গ্রাফ থেকে বলতেছে আর কি, সামান্য ছোট বা সামান্য বড় হলে যে মান পাওয়া যায় তাকে বলে লিমিটিং ভ্যালু, আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম যে এক্স এর মান যখন তোমার 2 থেকে সামান্য ছোট বা বড় হলে যে মানগুলো তুমি পাচ্ছ, অর্থাৎ এটা একটা ভ্যালু পাচ্ছ, এটা একটা ভ্যালু পাচ্ছ, আবার এটা একটা ভ্যালু পাচ্ছ, তো এই মানগুলোকে তুমি কি বলবা তাহলে ভাই? লিমিটিং ভ্যালু বলবা। এই মানগুলোকে কি বলবা তাহলে তুমি ভাই? লিমিটিং ভ্যালু বলবা। আশা করি লিমিটিং ভ্যালু জিনিসটা কি জিনিস সেটা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সট পৃষ্ঠায় যাই এবং জিনিসটাকে চলো আর একটু ব্যাখ্যা করি। আচ্ছা, তাহলে আমরা চলো নেক্সটে যাই। আচ্ছা, একটু সময় নিই, 1 মিনিট, তুমি এটা তুলে ফেলো তাহলে। তাহলে এবার দেখো তুমি এখানে যে ভাই এই এক্স এর মান 2 থেকে সামান্য ছোট মানের জন্য যে ভ্যালুটা পাইছো, মানে এক্স এর মান যখন 2 থেকে সামান্য ছোট তখন তুমি যে ভ্যালুটা পাইছো এই ভ্যালুটাকে আমরা বলি লেফট হ্যান্ড লিমিট। তাহলে এই ভ্যালু যেটা আছে ভাই এটাকে আমরা কি বলবো ভাই? আচ্ছা, চলো একটা কাজ করি তাহলে, আমি এটা যদি এখানে অনেকটা হয়ে যাচ্ছে ম্যাসি, আমরা চলো এই গ্রাফটাকে একটু নেক্সট পৃষ্ঠায় নিয়ে যাই, তাহলে তোমার একটু বুঝতে সুবিধা হবে। চলো আমরা এই গ্রাফটাকে কপি করলাম, তারপর চলো আমি নেক্সট পৃষ্ঠায় নিয়ে যাই। 1 সেকেন্ড, হ্যাঁ আসছে। চলো আমরা এখানে নেক্সট পৃষ্ঠায় নিয়ে যাই এবং আমরা আরো অ্যানালাইসিস করি এখানে, আসো। তো চলো, এটা ছিল না এখানে, হ্যাঁ দেখো তাহলে এবার দেখো এক্স এর বামের, দেখো তো এখানে এক্স গুলো 2 ছিল না, এখানে মেইন পয়েন্ট আসলে আমরা কাজ করতেছিলাম কাকে নিয়ে? এক্স গুলো 2 কে নিয়ে। এক্স গুলো 2 এর এই যে দেখো তো 1.99999 যেটা, এই ভ্যালুটা কিন্তু এক্স গুলো 2 এর বামে আছে। তাহলে বামের মানটার জন্য যে তুমি ভ্যালুটা পাইছো এটাকে তুমি বলবো লেফট লিমিটিং ভ্যালু বা লেফট হ্যান্ড লিমিট, মানে বামাবর্তী সীমা আর কি। হ্যাঁ, আর এক্স এর ভ্যালু যখন 2 থেকে যখন সামান্য বড় হয়েছে, ওই বড় ভ্যালুটার জন্য তুমি যে ভ্যালুটা পাইছো ওটাকে তুমি কি বলবো বলো তো? রাইট হ্যান্ড লিমিট বা ডানাবর্তী মান বা ডানাবর্তী লিমিট। আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে লিমিটিং ভ্যালু যেটা আছে, তাহলে ভাই লিমিটিং ভ্যালু যেটা আছে বেসিক্যালি এটা 2 প্রকারের হয়। বেসিক্যালি এটা কয় প্রকারের হয় ভাই? 2 প্রকারের হয়। একটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই লেফট হ্যান্ড লিমিট, আর একটাকে আমরা বলবো তোমার হচ্ছে ভাই রাইট হ্যান্ড লিমিট। তাহলে একটাকে আমরা বলবো লেফট হ্যান্ড লিমিট, আর আরেকটাকে আমরা বলবো তোমার রাইট হ্যান্ড লিমিট। ওকে, আচ্ছা, তো আমরা তো এত বড় আসলে পরীক্ষা লিখবো না, তো আমি জন্য এটাকে সংক্ষেপে আমরা কি লিখবো বলতো? এল এইচ এল। এই এল এইচ এল মানে কি? লেফট হ্যান্ড লিমিট। আর এটাকে আমরা কি লিখবো ভাই? আর এইচ এল, অর্থাৎ এটা মানে হচ্ছে তোমার রাইট হ্যান্ড লিমিট। তাহলে কখনো যদি আমরা দেখি লেফট হ্যান্ড লিমিট লেখা, মানে এল এইচ এল লেখা, এটা দ্বারা বুঝবো আমরা লেফট হ্যান্ড লিমিট। আর যদি আমরা কখনো দেখি রাইট এই আর এইচ এল লেখা, তাহলে আমরা বুঝবো রাইট হ্যান্ড লিমিট। ওকে, তাহলে এখন দেখো লেফট হ্যান্ড লিমিট বেসিক্যালি এটা তুমি কখন পাইছো? যখন এক্স ইকুয়াল টু 2 মাইনাস, অর্থাৎ যখন এক্স এর ভ্যালুটা 2 থেকে সামান্য ছোট। আর রাইট হ্যান্ড লিমিটটা মানে ডানের মানটা তুমি কখন পাইছো? যখন তোমার এক্স এর ভ্যালুটা 2 থেকে সামান্য বড়। ওকে, তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিট পাই হচ্ছে এক্স এগুলো যদি তোমার 2 মাইনাস হয়, অর্থাৎ 2 থেকে যদি ছোট থাকে। আর আমরা রাইট হ্যান্ড লিমিট আমরা পাই কখন বলতো? এক্স এর ভ্যালুটা যখন 2 থেকে সামান্য বড় হয়। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো লেফট হ্যান্ড লিমিটকে আসলে আমরা কিভাবে লিখবো? লেফট হ্যান্ড লিমিট যেটা আছে এটাকে আমরা বেসিক্যালি এইভাবে লিখি, লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস এফ অফ এক্স। আর রাইট হ্যান্ড লিমিট যেটা আছে বেসিক্যালি এটাকে আমরা লিখি লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস এফ অফ এক্স। দেখো এটা দ্বারা কি বোঝাচ্ছে? এই যে দেখো ফার্স্টে এখানে আমরা 2টা প্রকাশ লিখলাম, এটা একটু ইম্পর্টেন্ট, এটা তোমার মনে রাখতে হবে, আর কারণ এটা তোমার লিখতে হবে পরীক্ষার খাতায়। আমি চলো তোমাকে জিনিসটা বুঝাই দিই এখানে আসলে এই 2টা দ্বারা কি বোঝানো হচ্ছে।
ফার্স্ট অফ অল দেখো এখানে এখানে কি লেখা ভাই, লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স। অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে এখানে এক্স এর ভ্যালুটা যখন 2 থেকে সামান্য ছোট তখন এফ অফ এক্স এর যে মান, এটাকে বেসিক্যালি তুমি কি বলছো, লেফট হ্যান্ড লিমিট। এই যে দেখো এক্স এর ভ্যালুটা যখন 2 থেকে সামান্য ছোট তখন হচ্ছে যে মানটা পাইছো সেটাকে তুমি লেফট হ্যান্ড লিমিট বলছো। তাহলে দেখো আর রাইট হ্যান্ড লিমিটকে আমরা তাহলে কিভাবে প্রকাশ করবো ভাই, এই এক্স এর ভ্যালুটা যখন 2 প্লাস অর্থাৎ 2 থেকে যখন সামান্য বড় তখন যে ভ্যালুটা পাইছো এটাকে তুমি বলতেছো রাইট হ্যান্ড লিমিট। তাহলে লেফট হ্যান্ড লিমিটকে আমরা অলওয়েজ কিভাবে প্রকাশ করবো, যে তোমার হচ্ছে যে ভাই এই লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস, যদি আমাকে 2 পয়েন্টের কথা বলে, হ্যাঁ সাপোজ আমি যদি তোমাকে হচ্ছে যে আমি একদম একটা ফাইনাইট জিনিসটা লিখে দিই, তাহলে চলো আমরা এখানে একটা নোট, এটা চলো আমরা নেক্সট পৃষ্ঠায় লিখি, তাহলে তোমার হচ্ছে ভাই বুঝতে সুবিধা হবে। অথবা চলো একটা কাজ করি, এই জিনিসটাকে আমরা একটু উপরে তুলে দিই, আমরা হচ্ছে এরপর এখানে লিখে আসো। তাহলে চলো আমরা এখানে লিখে আসো, তাহলে আমরা এখানে লিখবো যে ধরো কোনো একটা ফাংশন আছে, এই ফাংশনটার হচ্ছে যে ভাই ধরো যাক তোমার হচ্ছে ভাই এফ অফ এক্স। তাহলে ধরো এই এফ অফ এক্স ফাংশনের এই ফাংশনটার এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, আমরা তো এখানে অলরেডি কি নিয়ে আলোচনা করতেছিলাম, এক্স ইকুয়াল টু 2 নিয়ে আলোচনা করতেছিলাম। তাহলে আমরা দেখবো এখন এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে লিমিটের মান বা লিমিটিং ভ্যালু, লিমিটের মান বা এটাকে আমরা ইংলিশে বলি তোমার হচ্ছে ভাই লিমিটিং ভ্যালু। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো ভাই, এটাকে আমরা ইকুয়াল টু লিখবো হচ্ছে তোমার লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স। আবার এটার জন্য লেফট হ্যান্ড লিমিটের ভ্যালুটাকে কিভাবে লিখবো, লিমিট লিমিট দেখো লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স। আর রাইট হ্যান্ড লিমিটটাকে কিভাবে লিখবো ভাই, রাইট হ্যান্ড লিমিটটাকে লিখবো লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স। তাহলে জিনিসটা বুঝো, এখানে মনে তাহলে আমরা কি লিখতেছি, ধরো সাপোজ হচ্ছে তোমার একটা ফাংশন আছে এফ অফ এক্স, এখন তোমাকে বলছে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে তুমি লিমিটের মান লিখো। তুমি জাস্ট জিনিসটাকে প্রকাশ করবো এভাবে, কারণ তুমি যদি এত বড় লাইন লিখতে চাও যে কোনো ফাংশন এফ অফ এক্স এর এক্স ইকুয়াল টু এ বিন্দুতে লিমিটের মান এত, তো ওইটা লিখা থেকে যদি তুমি জিনিসটাকে এভাবে প্রকাশ করো যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, তাহলে এটা দ্বারা তুমি কি বুঝবা, এটা দ্বারা বুঝবো ভাই যে লিমিট এক্স টেন্স টু এ তে এফ অফ এক্স এর মান। আর লেফট হ্যান্ড লিমিটটাকে তখন আমরা কত লিখবো, এই সেম জিনিসই থাকবে, জাস্ট লেফট হ্যান্ড লিমিট লেখার সময় আমরা কি করি, ওই এর উপর একটা নেগেটিভ বসাবো। অর্থাৎ এটা দ্বারা কি বোঝাচ্ছে এক্স এর ভ্যালুটা এ থেকে সামান্য ছোট, আর এটা দ্বারা কি বোঝাচ্ছে এক্স এর ভ্যালুটা এ থেকে সামান্য বড়। ওকে, আর এটা দ্বারা বোঝাচ্ছে এক্স টেন্স টু এ দ্বারা কি বোঝাচ্ছে তোমার এখানে এক্স এর ভ্যালুটা এর দিকে যাইতেছে, মানে এক্সাক্ট এ না, এখন কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু তুমি বুঝবা না। যেমন দেখো এখানে এই যে দেখো এটা দ্বারা আসলে কি বোঝায়, যে লিমিট এক্স টেন্স টু এ। চলো এটাকে আমরা অ্যানালাইসিস করি, আসো নেক্সট পৃষ্ঠায়। তাহলে এখানে আমরা দেখতেছি আমরা একটা জিনিস পাইছি। আচ্ছা এটাকে একটু বক্স করে দিই আমি, কারণ এটা তোমার হচ্ছে মুখস্থ রাখা লাগবে ভাই, বেসিক্যালি এটা হচ্ছে আমাদের মনে রাখা লাগবেই। তাহলে আমি যেগুলো সূত্র ওগুলো হচ্ছে আমি বক্স করার পরে স্টার মার্কস দিয়ে দিব। ওকে, মানে যেগুলো তোমার হচ্ছে মনে রাখা লাগবে আর কি, যেমন এটা তোমার মনে রাখা লাগবে, তো এটা তুমি স্টার মার্কস। এটা তো মনে রাখার দরকার নেই, এটাতে এইখানে এক্সাম্পল দিছি। তারপর তোমার হচ্ছে আরেকটা মনে রাখা লাগবে এইটা, সেটাকে আমি স্টার মার্কস দিয়ে দিচ্ছি। যেগুলো তোমার মনে রাখা লাগবে ওগুলোকে আমি স্টার মার্কস দিয়ে দিব। ওকে, আচ্ছা তাহলে দেখো এবারে এখানে, তাহলে হচ্ছে আমরা একটু চলে অ্যানালাইসিস করি। সেটা হচ্ছে কি অ্যানালাইসিস করব, যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স লেখা এটার আসলে মিনিংটা কি বোঝাচ্ছে। আচ্ছা তাহলে দেখো ফার্স্ট অফ অল আমরা চলো এইটাকে নিয়ে একটু কাজ করি, আসো এই যে এই অংশটাকে নিয়ে আমরা প্রথমে চলো আগে এই অংশটাকে নিয়ে একটু কাজ করি, যে লিমিট এক্স টেন্স টু এ এটা দ্বারা অর্থ কি বোঝায়, মানে বাংলা অর্থ কি বোঝায়। এটার বাংলা অর্থ হচ্ছে যে এক্স এর মান অথবা এক্স এর ভ্যালু এর কাছাকাছি যাচ্ছে, এর কাছাকাছি যাচ্ছে। আর যদি তোমার এরকম থাকতো লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স, তাহলে এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় এক্স এর মান এর মানে এ মাইনাস দ্বারা তো বোঝাচ্ছে এক্স এর মান এ থেকে সামান্য ছোট, যে অ্যাকচুয়ালি এটার মিনিংটা কি, এক্স এর মান বাম দিক থেকে এর কাছাকাছি যাচ্ছে। যেমন দেখো না, বেসিক্যালি তুমি কি করছো, এই যে লেফট হ্যান্ড লিমিট তোমার বাম দিকে ছিল, তাহলে এটা দ্বারা বোঝায় তোমার হচ্ছে ভাই এক্স এর মান বা তোমার হচ্ছে ভাই ভ্যালু বাম দিক থেকে এর কাছাকাছি
যাচ্ছে। আর তোমার যদি কখনো এরকম থাকে তাহলে ভাই লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স, তাহলে এটা দ্বারা কি বোঝাবে ভাই? এটা দ্বারা বোঝাবে এক্স এর মান ডান দিক থেকে এর কাছাকাছি যাচ্ছে। তাহলে এ প্লাস দ্বারা জাস্ট বুঝাইতেছে এক্স এর মানটা এ থেকে সামান্য বড় হবে, মানে সামান্য বড়তে গিয়ে স্টপ হয়ে যাবে, মানে জিনিসটা তুমি বুঝো। সাপোজ আমি যদি এখানে তোমাকে গ্রাফ দিয়ে একটু করে দেখাই, এখানে সাপোজ ধরো তোমার এটা ছিল এক্স অক্ষ, রাইট? এটা ছিল তোমার ধরো এক্স অক্ষ। তারপর এটা ছিল তোমার এই পয়েন্টটা কত ছিল? সাপোজ এই পয়েন্টটা তোমার ছিল যে 2। তাহলে এখানে দেখো এই যে লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? এই বাম দিক থেকে তুমি 2 এর কাছাকাছি যাচ্ছ, কিন্তু এক্সাক্ট 2 তে তুমি যাবা না, যেহেতু এটা লেফট হ্যান্ড লিমিট, তাহলে 2 এর একটু আগ পর্যন্ত তুমি যাবা। আর লিমিট এক্স টেন্স টু 2 প্লাস দ্বারা কি বোঝাচ্ছে? 2 প্লাস দ্বারা বোঝাইতেছো তোমার এটা তুমি ডান দিক থেকে যাবা। দেখো এটা কিন্তু ডান, আর এটা হচ্ছে তোমার বাম, কিন্তু এক্সাক্ট 2 তে তুমি যাবা না, যেহেতু 2 প্লাস অর্থাৎ 2 থেকে একটু বড় পর্যন্ত যাবা। এটা দ্বারা এটার ফিজিক্যাল মিনিং হইতেছে এটা, ওকে? এটার তাহলে তোমার হচ্ছে যে ভাই অ্যাকচুয়াল মিনিং হচ্ছে এটা। তাহলে নেগেটিভ দ্বারা বোঝাচ্ছে যে লেফট হ্যান্ড লিমিট, আর লেফট হ্যান্ড লিমিট মানে তোমার হচ্ছে ভাই বাম দিক থেকে যাচ্ছে। আর তোমার হচ্ছে ভাই 2 প্লাস দ্বারা বোঝাচ্ছে রাইট হ্যান্ড লিমিট, তার মানে ডান দিক থেকে যাচ্ছে, ওকে? তাহলে এখানে তুমি কি লিখবা? এক্স এর মান বা ভ্যালু ডান দিক থেকে এর কাছাকাছি যাচ্ছে। আমি আশা করতেছি ভাই এগুলো বুঝতে পারছো ভাই। তাহলে চলো আমি একটু সামারি করি যা যা আমরা পড়লাম। তাহলে আমরা প্রথমে হচ্ছে লিমিটের ধারণা পড়তেছিলাম। বেসিক্যালি ভাই লিমিটের ধারণা জিনিসটা আসলে কি বলতে কি বোঝায় বলো তো? সাপোজ ধরো এক্স ইকুয়াল টু তে লিমিটিং ভ্যালু বলতে তুমি কি বুঝো? যে এক্স ইকুয়াল টু তে লিমিটিং ভ্যালু, এক্স ইকুয়াল টু তে লিমিটিং ভ্যালু বলতে বোঝায় এক্সাক্ট এক্স ইকুয়াল টু তে ভ্যালু না, এটার আশেপাশের ভ্যালুগুলোকে বোঝায়। তাহলে এক্স ইকুয়াল টু তে লিমিটিং ভ্যালু বলতে কি বোঝায় ভাই? এক্সাক্ট এক্স ইকুয়াল টু তে ভ্যালু না, ওই এক্সাক্ট এক্স ইকুয়াল টু এর আশেপাশে ভ্যালুকে বোঝায়। তারপর আমরা দেখলাম যে কোনটা দ্বারা কি বোঝায়, লেফট হ্যান্ড লিমিট কখন, রাইট হ্যান্ড লিমিট কখন, এটা দ্বারা এগুলো বোঝায়। তাহলে এখানে তাহলে আমরা আরেকটা জিনিস দেখলাম যে তাহলে লিমিট এক্স টেন্স টু 2 তে এফ অফ এক্স, এটা দ্বারা আসলে টোটালটার মিনিং কি বোঝায়? টোটালটার মিনিং তাহলে বোঝায় যে এক্সাক্ট এক্স ইকুয়াল টু 2 তে এফ অফ এক্স এর ভ্যালু নয়, ইহা দ্বারা বোঝায়, ইহা দ্বারা বোঝায় এক্স এর আশেপাশে, আশেপাশে অর্থাৎ এক্স ইকুয়াল টু 2 মাইনাস হইতে পারে, আশেপাশে মানে কি এক্স এর মানটা 2 থেকে ছোট হইতে পারে সামান্য, অথবা এক্স ইকুয়াল টু 2 প্লাস এক্স এর আশেপাশে ভ্যালুকে বোঝানো হয়, ভ্যালুকে বোঝানো হয়, ওকে? আচ্ছা, এখন তোমার মনে একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাই এইটার মানে সবসময় কি লিমিটের ভ্যালু সবসময় পাবো কিনা আমরা? আচ্ছা একটা জিনিস দেখো, আমি তোমাকে দুইটা এক্সাম্পল দিই। সাপোজ আমরা প্রথমে যে গ্রাফটা আঁকছি সেটার একটা এক্সাম্পল দিই, চলো। সাপোজ ধরো ভাই এটা তোমার হইতেছে এফ অফ এক্স, আর এটা ধরো তোমার হচ্ছে এক্স, আর আমার গ্রাফটা ছিল তোমার কিরকম বলো তো ভাই? এরকম একটা গ্রাফ ছিল, রাইট? এরকম একটা গ্রাফ ছিল। এখন আমি তোমাকে তখন বলছিলাম যে ভাই এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কত ছিল? আমার 2 ছিল, ওকে? আচ্ছা এবার আমি আরেকটা গ্রাফ আঁকি ভাই, তাহলে তোমার একদম কনসেপ্ট ক্লিয়ার হবে আরো। দেখো এখানে আমি এফ অফ এক্স আঁকলাম, এখানে আমি এক্স কে দিছি, এবার আমার গ্রাফটা দিছি সাপোজ ধরো এরকম। আর এই যে পয়েন্টটা, লাল কালার দিয়ে দেখাই। আচ্ছা এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা বলছি তোমার হচ্ছে 2, আগের মতো। তাহলে চলো আমরা হিসাবপত্র দেখে আসো। হ্যাঁ, এখন আমি তোমাকে বললাম যে ভাই এইখানে এই ফার্স্ট ফিগারে এটা যে ফিগার 1, আর এটা হচ্ছে তোমার ফিগার 2। তাহলে তুমি আমাকে বলো
যে এই ফার্স্ট ফিগারে এক্স টেন্ডস টু 2-তে এফ অফ এক্স এর ভ্যালু তুমি পাবা কিনা। তোমার আনসার হবে ভাই এটা 100% ভ্যালু আসবে। কেন? কারণ এখানে এক্স্যাক্টলি এক্স ইকুয়াল টু 2-তে ভ্যালু নাই, ঠিক আছে, কিন্তু এই 2 এর আশেপাশে তো ভ্যালু আছে। এই 2টার কি আছে ভাই? আশেপাশে কিন্তু ভ্যালু আছে। তাহলে আশেপাশের ভ্যালুগুলোকে তুমি লিমিটিং ভ্যালু বলতেছো, রাইট? এক্সাক্ট 2-তে ভ্যালু না, এটার আশেপাশে যে ভ্যালুগুলো আছে এটাকে তুমি লিমিটিং ভ্যালু বলতেছো। তাহলে এই গ্রাফটাতে কিন্তু তুমি লিমিটের মানটাকে পাবা। তার মানে এই ক্ষেত্রে তাহলে আমি এটাকে কি বলতে পারি? এইটার ক্ষেত্রে আমি বলতে পারি এখানে লিমিট অস্তিত্বশীল। আমি এটা কি বলতে পারি? এখানে লিমিটটা অস্তিত্বশীল। কিন্তু দেখো এখানে তুমি হচ্ছে যে ভাই সাপোজ ধরো এক্স ইকুয়াল টু 2 আমি বললাম না, তাহলে তুমি এক্স ইকুয়াল টু এখানে গেলা, দেখো তো এটার আশেপাশে কি কোনো ভ্যালু আছে? একে তো এক্স ইকুয়াল টু 2-তে কোনো ভ্যালু নাই, এটার আশেপাশেও কোনো ভ্যালু নাই। তাহলে তুমি তখন বলবা যে ভাই এখানে লিমিট এক্স টেন্ডস টু 2-তে এফ অফ এক্স এর অ্যাকচুয়ালি কোনো মান নাই। অর্থাৎ এখানে কি না ভাই? লিমিট অস্তিত্বশীল নয়। লিমিট অস্তিত্বশীল নয়। আচ্ছা, এখন তোমার মনে কোয়েশ্চন আসতে পারে, ভাই কি কোয়েশ্চন? এখন তোমার মনে কোয়েশ্চন আসতে পারে, ভাই আমি তো ফিগার দেখে বুঝতেছি যে এখানে লিমিট অস্তিত্বশীল আর এখানে লিমিটটা অস্তিত্বশীল না। এটা আমি ম্যাথে কিভাবে প্রুফ করবো? আমাকে কিন্তু ম্যাথে প্রুফ করতে বলবে। ম্যাথে প্রুফ করতে বলবে কি? ম্যাথে প্রুফ করতে বলবে যে তোমার হচ্ছে যে ভাই তুমি কি বের করো? তুমি হচ্ছে যে ভাই এই একটা জিনিস অস্তিত্বশীল কিনা সেটা তুমি বের করো। ওকে, আচ্ছা দেখো তো এটা তুমি কিভাবে বের করবে আমি তোমাকে একটু করে এখান থেকে একটু করে দেখাই। দেখো আগে ফিগার 2-তে আসি। দেখো একটা জিনিস দেখো তো, এক্স ইকুয়াল টু 2-তে তুমি গেলা, এটার ঠিক বামে যে ভ্যালুটা আছে সেটা কোথায়? বামের ভ্যালুটা পাচ্ছ তুমি এখানে, রাইট? এখান থেকে তুমি হচ্ছে আগে এই ভ্যালুটা বের করবা, যেটাকে তুমি কি বলো? লেফট হ্যান্ড লিমিট বলো। এই যে এই ভ্যালুটাকে তুমি কি বলো? লেফট হ্যান্ড লিমিট। কেন এটাকে লেফট হ্যান্ড লিমিট বলতেছো ভাই? কারণ এটা বামে আছে, রাইট? কারণ দেখো এটা এই যে এক্স ইকুয়াল টু এর বামে পাইছো। তাহলে চলো এখান থেকে আমি তোমাকে লম্বটা নিয়ে একে দেখাই দিই। তাহলে ধরো এটার জন্য, বামের জন্য, ওকে আচ্ছা, এই জন্য তুমি লেফট হ্যান্ড লিমিট বলছো এটাকে। আর দেখোতে পারে রাইট হ্যান্ড লিমিট কোথায় হবে? রাইট হ্যান্ড লিমিট হবে এই ডানে। রাইট হ্যান্ড লিমিট মানে ডানের জিনিস, এই যে এটার পরে ডানে যেটা আছে, অর্থাৎ এখানে পাচ্ছ রাইট হ্যান্ড লিমিট পাচ্ছ এখানে। ওকে, তাহলে দেখো, তাহলে এখান থেকে তুমি এটা লম্ব টানো, এইটা, তাহলে এটা হচ্ছে তোমার কি বলতো ভাই? রাইট হ্যান্ড লিমিট। দেখো এখানের মধ্যে কিছু, তাহলে এই লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু হচ্ছে অনেক উপরে আর রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু হচ্ছে অনেক নিচে। দেখো এখানে তো আমরা এখন কি দাঁড় করাতেছি বলো তো? আমরা এখন শিখবো তোমার হচ্ছে যে নর্মালি তো আমরা ফিগার দেখে বুঝতেছি যে সেকেন্ড ফিগারে কোনো লিমিটের মানটা অস্তিত্বশীল নয় আর ফার্স্ট ফিগারে লিমিটের মানটা অস্তিত্বশীল, কিন্তু এটা আমরা তো ফিগার দেখে বুঝতেছি। কিন্তু আমরা ম্যাথে কিভাবে বুঝবো? আমাকে তো ম্যাথ দেওয়া থাকবে, হ্যাঁ গ্রাফও দেওয়া থাকবে। গ্রাফ দেওয়া থাকলে তো ইজিলি বোঝা যায়, কিন্তু আমরা ম্যাথে কিভাবে বুঝবো? দেখো ম্যাথে বোঝার জন্য উপায় হচ্ছে যে আমরা প্রথমে আগে লেফট হ্যান্ড লিমিট বাই করবো আর হচ্ছে আমরা রাইট হ্যান্ড লিমিট বাই করবো। দেন দেখো এই দুইটা ভ্যালু কি কখনো সমান হচ্ছে? এখানে দেখো অনেক ডিফারেন্স। কিন্তু দেখো তুমি যদি এটার জন্য যাও, দেখো তো এখানে তুমি যদি লেফট হ্যান্ড লিমিট বাই করো, অর্থাৎ এটার এখান থেকে যে ভ্যালুটা আনবা পাবা, এটা হচ্ছে তোমার কি বলতো? এটা হইতেছে তোমার ভাই লেফট হ্যান্ড লিমিট। আর এই ডানের জন্য যে ভ্যালুটা পাবা এটা হচ্ছে তোমার কি বলতো? রাইট হ্যান্ড লিমিট। ওকে, তাহলে দেখো এই দুটা ভ্যালু কিন্তু খুবই কাছাকাছি হবে এবং এতই কাছাকাছি হবে যে মানে আমি তো আসলে অনেক একটু একটু বড়, এত বড় তো আসলে ছিদ্র থাকে না, আমি তো তোমাকে হচ্ছে একটু বোঝানোর জন্য জুম করে আঁকছি, তো জিনিসটা তো অনেক ছোট থাকে। সো এই জন্য এদের মধ্যে পার্থক্যটা কি হয়? খুবই ছোট হয়, মানে একজ্যাক্ট সমান তুমি প্রায় কাছাকাছি বলতে পারো। একটু ডিফারেন্স থাকে ভাই, কিন্তু এতই যে কম ডিফারেন্স তুমি জিনিসটাকে তখন কাছাকাছি বলতে পারো। তাহলে এবার দেখো তুমি নিজেই পারবা যে লিমিটের অস্তিত্বশীল হওয়া শর্ত কি হবে? লিমিটের অস্তিত্বশীল হওয়া শর্ত হবে যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের মানটাকে সমান নিতে হবে। দেখো এখানে কিন্তু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের মানটা জীবনেও সমান হবে না 2 নাম্বার ফিগারে। এই জন্য কিন্তু এটা অস্তিত্বশীল না। আর এখানে কিন্তু এটা অস্তিত্বশীল। কেন? কারণ এখানে দেখো দুইটার মানটা খুবই কাছাকাছি। তাহলে চলো আমরা এটাকে জিনিসটা আশা করি বুঝতে পারছো ভাই। তাহলে আমাকে একটু করে কমেন্টে জানাও যে ঝটপট এই জিনিসটা বুঝতে পারছো কিনা। আমি একটু তোমাকে ততক্ষণ সামারি করি। সামারিটা কি ভাই? সেটা হচ্ছে যে ভাই নর্মালি তো গ্রাফ দেওয়া থাকলে তুমি তো ইজিলি বুঝে যাবা যে তোমার হচ্ছে ভাই লিমিটটা অস্তিত্বশীল কিনা। আর যদি গ্রাফ দেওয়া না থাকে তাহলে তুমি কিভাবে বুঝবা? দেখো যে তুমি কি করবা, লেফট হ্যান্ড লিমিট বাই করবা, রাইট হ্যান্ড লিমিট বাই করবা। যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি সমান না হয়, যেমন দেখো ফিগার 2-তে সমান হচ্ছে না, একটা অনেক উপরে একটা অনেক নিচে, এই ধরনের ক্ষেত্রে লিমিট অস্তিত্বশীল না। আর যদি দুটো এই তোমার যদি ভাই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয়ে যায়, অর্থাৎ দেখো খুবই কাছাকাছি, সেই ক্ষেত্রে লিমিটটা কি বলতো? এই এক্স টেন্স টু 2-তে
লিমিটটা কিন্তু অস্তিত্বশীল। ওকে, এটা ফাইনাইট ভ্যালু পাবা। আচ্ছা, আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি ভাই। তাহলে চলো গ্রাফ থেকে কিভাবে কোয়েশ্চেন আসতে পারে আমি তোমাকে দেখাই। গ্রাফ থেকে দেখো, গ্রাফ থেকে কিভাবে কোয়েশ্চেন আসতে পারে দেখো। এক সেকেন্ড, সরি। চলো আমরা দেখি গ্রাফ থেকে কিভাবে কোয়েশ্চেন আসে। দেখো, ধরো তোমাকে পরীক্ষাটা গ্রাফ দিবে এরকম। ধরো একটা গ্রাফ দেওয়া আছে এরকম, ধরো আমি একটু করে গাঢ় করে আঁকি। হ্যাঁ, ধরো ধরো ভাই একটা গ্রাফ দেওয়া আছে তোমার কাছে এরকম। এটা হচ্ছে তোমার কি বলতো, একটা গ্রাফ দেওয়া আছে। ওকে, আচ্ছা এখন এখানে কি বলা আছে, সাপোজ ধরো এটা বলে দিছে এফ অফ এক্স, মানে ওয়াই অক্ষ আর কি। এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ, আর এই ফাংশনটা যেটা দেওয়া আছে, এই টোটালটাকে মিলাই কিন্তু একটা ফাংশন, এই টোটালটাকে মিলাই কিন্তু কি বলতো একটা ফাংশন। আর এই ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স, আর এখানে বলে দিছে এটা হচ্ছে তোমার এক্স অক্ষ। তো এখানে তোমাকে বলছে এটা হচ্ছে মূল বিন্দু। তো কোয়েশ্চন করা হয়েছে লিমিট এক্স টেন্স টু এক্স জিরোতে তুমি হচ্ছে এফ অফ এক্স এর এটা অস্তিত্বশীল নাকি অস্তিত্বশীল না। তাহলে কোয়েশ্চনটা করা হয়েছে এইখানে এই ফাংশনটা কি আমার অস্তিত্বশীল হবে নাকি অস্তিত্বশীল না হবে। তাহলে আমাকে বলো এটা কি অস্তিত্বশীল, সরি এটা কি অস্তিত্বশীল নাকি অস্তিত্বশীল নয়। কোনটা কারেক্ট আনসার হবে ভাই, আমাকে একটু ঝটপট কমেন্টে জানাও। অস্তিত্বশীল নয়। তাহলে দেখো আমরা এখানে দেখতেছি, তাহলে তোমার হচ্ছে ভাই একটা ফিগার দেওয়া আছে আমার এখানে একটা ফাংশনে, টোটালটাকে মিলে হচ্ছে একটা ফাংশন। তো দেন তোমাকে বলা হয়েছে যে এক্স টেন্স টু জিরোতে এই ফাংশন এফ অফ এক্সটা কি অস্তিত্বশীল হবে নাকি অস্তিত্বশীল না হবে। আমাকে জানাও কমেন্টে। হ্যাঁ, অনেকেই বলতেছে অস্তিত্বশীল নয়। হ্যাঁ, এটা কারেক্ট আনসার। এটা কিভাবে বলো তো, এটা অস্তিত্বশীল নয়। কেন অস্তিত্বশীল নয় হবে দেখো, খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল অস্তিত্বশীল কিনা চেক করার উপায় কি বলতো, তুমি হচ্ছে ভাই লেফট হ্যান্ড লিমিট বাই করবা, রাইট হ্যান্ড লিমিট বাই করবা। দেখো তো, এই যে লেফট হ্যান্ড লিমিট মানে কি, জিরো থেকে সামান্য ছোট ভ্যালুকে নিয়ে বের করবা। তাহলে দেখো এখানে তুমি জিরো থেকে সামান্য ছোট ভ্যালুর চিন্তা করো। ধরো এই ভ্যালুটা, ধরা যাক এই ভ্যালুটা জিরো থেকে সামান্য ছোট। এটার জন্য দেখো তো তুমি এই ফাংশনের মান আসলে কোথায় পাচ্ছ, অ্যাবাউট এদিকে পাচ্ছ কোথাও একটা। মানে এই ভ্যালুটা কোথাও আসবে অনেকটা মাইনাস ইনফিনিটি বলতে পারো। কিন্তু দেখো জিরো থেকে সামান্য বড়র জন্য যেটা রাইট হ্যান্ড লিমিট, ওইটার জন্য দেখো তো ফাংশনের মানটা কোথায় পাচ্ছ, একদম উপরের দিকে, অর্থাৎ পজিটিভ ইনফিনিটির দিকে। তাহলে দেখো এখানে এখানে তোমার এই নেগেটিভ ইনফিনিটি হচ্ছে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু, আর পজিটিভ ইনফিনিটি হচ্ছে তোমার ভাই রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু। দেখো এখানে কি এক্স টেন্স টু জিরো না, তার মানে কি এখানে তোমার লেফট হ্যান্ড লিমিট কি হবে, লেফট হ্যান্ড লিমিট হবে তোমার হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, অর্থাৎ জিরো থেকে সামান্য বড় এফ অফ এক্স। সরি, ওই কি করছি দাঁড়াও, এটা লেফট হ্যান্ড লিমিট এখানে প্লাস দিচ্ছি, এখানে দাঁড়াও সরি, এটা হচ্ছে মাইনাস হবে। তাহলে এটার ভ্যালু কত আসবে ভাই, দেখো লেফট হ্যান্ড লিমিট জিরো থেকে যদি সামান্য ছোট হয়, জিরো থেকে সামান্য ছোট নিচের দিকে পাইতেছো ফাংশনকে, মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, তাহলে এটা ভ্যালু আসবে মাইনাস ইনফিনিটি। আর রাইট হ্যান্ড লিমিট কত আসবে ভাই, রাইট হ্যান্ড লিমিট তোমার আসবে হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স। দেখো তো এক্স টেন্স টু জিরো প্লাস মানে কি, এক্স এর ভ্যালু যখন জিরো থেকে সামান্য বড় তখনকার ভ্যালুটা, তখন এটা কোথায় পাচ্ছ, একদম উপরের দিকে, অর্থাৎ পজিটিভ ইনফিনিটির দিকে, অর্থাৎ এটা ভ্যালু আসতেছে পজিটিভ ইনফিনিটি। সো এখানে দেখো একটা হচ্ছে যে লেফট হ্যান্ড লিমিট হচ্ছে নেগেটিভ ইনফিনিটি একদম উপরের দিকে, আর হচ্ছে সরি লেফট হ্যান্ড লিমিট হচ্ছে একদম নেগেটিভ ইনফিনিটি, আর রাইট হ্যান্ড লিমিট হচ্ছে পজিটিভ ইনফিনিটি, মানে অনেক উপরের দিকে করতেছে। দুইটা কি ভাই সমান, দুইটা তো সমান না। এই জন্য কি বলতো এই ফাংশনটা অস্তিত্বশীল নয়। এখানে কিন্তু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কিন্তু সমান না। ওকে, তাহলে এই জন্য তোমার হচ্ছে এটা কি না, আমার এই ফাংশনটা কিনা বলতো অস্তিত্বশীল না। তাহলে ভাই আরেকটা গ্রাফ থেকে দেখান, চলো আমরা দেখে আসো এই জিনিসটা কিন্তু আমার অস্তিত্বশীল নয়। চলো আমরা আরেকটা গ্রাফ থেকে প্রবলেম দেখি, আরেকটা গ্রাফ থেকে কি ধরনের প্রবলেম আসতে পারে। সাপোজ ধরো এখানে আরেকটা গ্রাফ দিছে এরকম। এখন এই গ্রাফটাতে তোমাকে বলা হয়েছে ফাংশনটা হচ্ছে এরকম। হ্যাঁ, এখন দেখো এটা হচ্ছে তোমার ভাই ওয়াই অক্ষ, আর বলছে এটা হচ্ছে তোমার এফ অফ এক্স ফাংশন, এটা তোমার এক্স অক্ষ। তো তোমাকে বলা হয়েছে এখানে এই পয়েন্ট যেটা আছে এটা হচ্ছে এক্স ইকুয়াল 0। তো তোমাকে বলা হয়েছে যে লিমিট এক্স টেন্ডস টু জিরোতে এই ফাংশন অফ এক্সটা অস্তিত্বশীল হবে নাকি অস্তিত্বশীল না হবে। দেখে এটার আনসার দাও আমার সবাই কমেন্টে, আমি চেক করতেছি।
দেখো এটা কি কোশ্চেন করা হয়েছে, এটা কি অস্তিত্বশীল হবে নাকি তোমার হচ্ছে ভাই অস্তিত্বশীল নয় হবে? অস্তিত্বশীল নয়। আচ্ছা এই আনসার দাও ভাই। হ্যাঁ অনেকে আনসার দিতেছে অস্তিত্বশীল। কারেক্ট আনসার ভাই অস্তিত্বশীল। কেন দেখো অস্তিত্বশীল কেন হবে দেখো। ফার্স্ট অফ অল এটা তুমি লেফট হ্যান্ড লিমিট বের করো। লেফট হ্যান্ড লিমিট মানে কত? লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স। কারণ লেফট হ্যান্ড লিমিট মানে তোমার হচ্ছে এক্স এর ভ্যালুটা 0 থেকে সামান্য ছোট। দেখো তো এখানে দেখো তো এক্স এর ভ্যালু যদি 0 থেকে যদি সামান্য ছোট হয় তাহলে এই ফাংশনটা একদম উপরের দিকে ঘুরতেছে, অর্থাৎ ভ্যালু পাবা তুমি কত? পজিটিভ ইনফিনিটি। আবার রাইট হ্যান্ড লিমিট তোমার কত আসবে দেখো। রাইট হ্যান্ড লিমিট মানে কি? লিমিট এই এক্স এর ভ্যালুটা 0 থেকে সামান্য বড়, এক্স এর ভ্যালুটা 0 থেকে সামান্য বড়, এফ অফ এক্স কত আসবে ভাই দেখো। এক্স এর ভ্যালু যদি 0 থেকে সামান্য বড় হয় তাও তো ভ্যালুটা পাচ্ছ কোথায়? একদম ইনফিনিটির দিকে। ও একদম ইনফিনিটির দিকে উঠতেছে, তাহলে এটা ভ্যালু পাবো পজিটিভ ইনফিনিটি। তাহলে দুটোটা ভ্যালু সমান আসলো না? এখানে অ্যাজ লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, সো আমরা তাহলে বলতে পারি যে আমার এখানে এই লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স তোমার হচ্ছে কি বলতো ভাই? অস্তিত্বশীল। ওকে, এইভাবে তোমার হচ্ছে ভাই গ্রাফ থেকে কোয়েশ্চন তোমাকে দিতে পারে। আচ্ছা তাহলে আমরা আশা করতেছি ভাই এগুলো এই জিনিসটা তুমি বুঝতে পারছো, মানে গ্রাফ থেকে তুমি কিভাবে ব্যয় করবা। আচ্ছা আমরা আরেকটা দেখাই, তাহলে একটা সোজা এক্সাম্পল দেখাই। তাহলে দেখো এরকম যদি হইতো ভাই তোমার গ্রাফটা, তাহলে এটার আনসার আমাকে দাও তুমি। এক সেকেন্ড। ধরো তোমাকে বলছে যে এইটা সমীকরণ দেওয়া আছে তোমার কাছে, ধরো কিরকম আঁকবো গ্রাফ। ধরো এটা, এখন এটা হচ্ছে কিসের গ্রাফ বলো? দাঁড়াও, এটা হচ্ছে তোমার টেনের গ্রাফ, রাইট? এখন দেখো তো এখানে তোমাকে বলা হয়েছে এই যে এটা, ধরো এটা না, এটা নাও। এখানে ধর একটা বিন্দু বলছে তোমাকে, এখানে ধরো এই বিন্দুটা হচ্ছে তোমার এখানে π/4, মানে এখানে তুমি অ্যাঙ্গেল দিয়ে প্রকাশ করতেছ আর কি। হ্যাঁ আচ্ছা, তো দেন এটা তোমার হচ্ছে এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু, এখন তোমাকে কোশ্চেন করা হয়েছে যে লিমিট এক্স টেন্স টু π/4 এফ অফ এক্স, এটা কি অস্তিত্বশীল হবে নাকি অস্তিত্বশীল না হবে? দেখো এটা কিন্তু চিত্র দেখে আসলে বলে দেওয়া যায়, এটা কিন্তু ক্যালকুলেশন করার দরকার নাই, এটা কিন্তু তোমার অস্তিত্বশীল হবে। কোশ্চেন হচ্ছে এটা কি অস্তিত্বশীল হবে নাকি অস্তিত্বশীল নয় হবে? অস্তিত্বশীল নয়। 100% এটা অস্তিত্বশীল হবে। কেন ভাই? কারণ দেখো তুমি এখানে π/4 থেকে দেখো এখানে একটা ভ্যালু টানো, দেখো এটার আশেপাশে কিন্তু সব জায়গায় ভ্যালু আছে। দেখো এই যে এখানে ভ্যালু টানছো, তো এই তুমি যদি এটা গোল্লাও ভরাট করো ছোট করে এখানে টানার পরে, সাপোজ ধরো এখানে যদি এটা ছোট করে যদি এটা গোল্লা ভরাট করো, দেখো এটার আশেপাশে কিন্তু ভ্যালু আছে, সেখানে কিন্তু অবশ্যই তোমার ভ্যালু থাকবে। এবং দেখো এখানে তুমি এদিকে টানো, দেখবে দোনোটার ভ্যালু কিন্তু সমান আসবে। ওকে, তাহলে বেসিক্যালি আসলে এখানে আমার এই ফাংশনটা কি বলতো ভাই, এই এক্স ইকুয়াল টু π/4 তোমার কিরকম ভাই? অস্তিত্বশীল। ওকে, আশা করি জিনিসটা এখানে এতটুকু বুঝতে পারছো ভাই। তাহলে আমরা চলো ভাই এবার একটা তোমার হচ্ছে যে নর্মালি আমরা ফর্মাল ডেফিনেশনটা লিখে দিই, যদিও তো আমরা বুঝছি জিনিসটা। তাহলে আমরা লিখবো এরকম, কোনো ফাংশন এফ অফ এক্স এর এক্স ইকুয়াল টু এ বিন্দুতে লিমিটের মান অস্তিত্বশীল হওয়ার শর্ত, অস্তিত্বশীল হওয়ার শর্ত। তাহলে শর্ত কত হবে ভাই? আমরা মাত্র দেখে আসলাম এক্স ইকুয়াল টু এতে শর্ত ছিল লেফট হ্যান্ড লিমিট এগুলো তোমার কত হইতে হবে? রাইট হ্যান্ড লিমিট। অর্থাৎ লেফট হ্যান্ড লিমিটকে দ্বারা তুমি কত লিখতে পারো? লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স। আর রাইট হ্যান্ড লিমিটকে তুমি কত লিখতে পারো ভাই? লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স। তো এইটা যদি হয়, এই শর্তকে যদি কন্ডিশনটাকে মেনে চলে, তাহলে আমার এই ফাংশনটা কি বলতো ভাই? অবশ্যই অস্তিত্বশীল। মানে ওই লিমিটের মানটা ওই পয়েন্টটা অবশ্যই অস্তিত্বশীল। আমি আশা করতেছি ভাই এই কনক্লুশনগুলো এখানে বুঝতে পারছো ভাই সবাই। তাহলে সবাই একটু দেখতে থাকো জিনিসটা, আমি তোমাকে বলি এগুলো। তাহলে আমরা দেখো প্রথমে আমরা বললাম যেভাবে গ্রাফ থেকে তোমার কোশ্চেন থাকতে পারে ভাই, এভাবে করে থাকতে পারে। তখন বেসিক্যালি তুমি
লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দেখো, আসলে ফিগার দেখেও বলে দেওয়া যায় তুমি হচ্ছে আসলে এটা অস্তিত্বশীল না। আবার দেখো এটা এখানে দোনোটা একই দিকে যাচ্ছে, অস্তিত্বশীল ছিল। এটাও দেখো এখানে এখানে গোল টানো, দেখো এখানে আসলে সবগুলো জায়গায় ভ্যালু আছে এটার আশেপাশে, এটার মানে লিমিটের মানটা অস্তিত্বশীল। আর এখানে তাহলে আমরা একটা লিমিটের মানে অস্তিত্বশীল কিনা এটার ডেফিনেশন আমরা এখানে লিখে দেওয়ার চেষ্টা করছি। আমি আশা করতেছি এতটুকু পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে চলো আমরা নেক্সট যাই। এটার ম্যাথ আমরা একটু পরে করব, কিন্তু তার আগে চলো আমরা আরেকটা জিনিস দেখে ফেলি, যে একই সাথে কনসেপ্টটা পড়ে ফেলে আসো। ফাংশনের অবিচ্ছিন্নতা এবং তোমার হচ্ছে ভাই বিচ্ছিন্নতা, এই কনসেপ্টটা কি জিনিস দেখো। প্রথম কথা, অবিচ্ছিন্নতা যেটা এটা অবিচ্ছিন্ন, অর্থাৎ এটা কন্টিনিউয়াস। আর বিচ্ছিন্নতা মানে কি, এটা ডিসকন্টিনিউয়াস। তার মানে এই জিনিসটাকে যদি আমি ইংলিশে লিখতে চাই এই টপিকটার নাম, তাহলে এটা ইংলিশের টপিকের নাম কি হবে ভাই? কন্টিনিউটি অ্যান্ড discontinuity of a function। ওকে, এটা হচ্ছে এটার ইংলিশ নাম। চলো এই জিনিসটা কি এবং এই ম্যাথগুলো কিভাবে করতে হয় আমরা চলো একটু বোঝার চেষ্টা করি। এটা অনেকটা আগের সাথে রিলেটেড, তো এই জন্য আমি অ্যাকচুয়ালি থিওরিটা পড়াই দিচ্ছি। দেখো ফার্স্ট অফ অল আমি আগের এক্সাম্পল থেকে দেখাবো, মানে এতক্ষণ যা আমরা পড়ছি এটা থেকে দেখাবো। দেখো তো এখানে আমি তোমার দুইটা ফাংশন আঁকবো। আমি এটাকে কপি করলাম, দেন আমরা এখানে আঁকলাম। একটা হচ্ছে তোমার এরকম, যেটা প্রথমে ছিল একটা গ্রাফ ছিল, দেখো এরকম একটা গ্রাফ ছিল। আর একটাকে আমরা আঁকলাম এখানে ডাইরেক্ট এটা। এখন দেখো, এখন আমি তোমাকে বললাম যে এখানে দুইটা ফাংশন আঁকছি আমরা ভাই। এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস, এটাও তোমার হচ্ছে ভাই ওয়াই অ্যাক্সিস। ধর এটা ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, এটাও তোমার হচ্ছে ভাই ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স। দেন দেখো তো ভাই জিনিসটা, এখানে আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি ফিগার দেখে বলো যে এখানে কোন ফাংশনটা কন্টিনিউয়াস এবং কোন ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। একটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা অবশ্যই সবাই একমত হবা যে ভাই এই ফাংশনটা দেখেন কোনো জায়গায় কিন্তু ভাই ছেদ নাই, অর্থাৎ অলওয়েজ এখানে চলছে জিনিসটা। তাহলে এই ফাংশনটা ভাই কন্টিনিউয়াস হবে, আর কন্টিনিউয়াস অথবা অবিচ্ছিন্ন হবে, মানে কোনো ছেদ নাই, মানে কোনো ছিন্নতা নাই। আর দেখেন ভাই এই ফাংশনটা এখান থেকে যাওয়ার সময় এখানে গিয়ে মাঝখানে মানে খাদ আছে, মানে এখানে ছিদ্র, তাহলে কিন্তু এটা কিন্তু কন্টিনিউয়াস না ভাই, এটা কিন্তু ডিসকন্টিনিউয়াস। তখন তুমি এখানে বলবা যে ভাই এইখানে যদি ধরেন এই পয়েন্টটা, সাপোজ এই পয়েন্টটা আমরা লাল কালার দিয়ে দেখাচ্ছিলাম, লাল কালার দিয়ে দেখাই। সাপোজ ধরো এই পয়েন্টটা, এই যে এখানে যে পয়েন্টটা আছে ওই, হ্যাঁ এই পয়েন্টটা, এবং ধরো আমি এখানে আরেকটা সেম পয়েন্ট এখানে টানতেছি, দেখো। তাহলে তোমরা তখন বলবা যে ভাই এই পয়েন্টটা যদি আপনি এক্স ইকুয়াল টু 2 নেন, আর এই পয়েন্টটাকে যদি আপনি এক্স ইকুয়াল টু 2 নেন, তখন আপনি বলতে পারবেন ভাই যে এখানে এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে আমার এই ফার্স্ট ফিগারে এফ অফ এক্স যেটা আছে এটা হচ্ছে ভাই ডিসকন্টিনিউয়াস। কেন ভাই? কারণ এখানে দেখেন ছেদ আছে, এটা তো আমি ফিগার থেকে বুঝতেছি। আবার আপনি এখানে বলতে পারবেন ভাই যে এই ফাংশনটার ক্ষেত্রে এক্স ইকুয়াল টু 2-তে আমার এই ফাংশনটা আমরা ফিগার থেকে বুঝতেছি আমার এই ফাংশন অফ এফ অফ এক্সটা কন্টিনিউয়াস। ওকে, আচ্ছা তাহলে এবার দেখো জিনিসটা, তাহলে এইবারে আমি তো এখানে ফিগার থেকে বুঝলাম। আচ্ছা আরেকটা জিনিস লিখে দিই, ডিসকন্টিনিউয়াস মানে হচ্ছে অবিচ্ছিন্ন, সরি ডিসকন্টিনিউয়াস মানে হচ্ছে বিচ্ছিন্ন, সরি ডিসকন্টিনিউয়াস মানে হচ্ছে বিচ্ছিন্ন, কারণ এখানে দেখো বিচ্ছিন্ন হয়ে গেছে। আর কন্টিনিউয়াস মানে কি? অবিচ্ছিন্ন। ওকে, আচ্ছা কন্টিনিউয়াস মানে তোমার হইতেছে ভাই, একটু পরিষ্কার করে লিখি, কন্টিনিউয়াস মানে তোমার হচ্ছে ভাই অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন। ওকে ভাই, আচ্ছা এখন তুমি তো এখানে হচ্ছে ভাই ফিগার থেকে দেখতে দেখে বলতে পারতেছো যে ভাই এখানে তো একটা ছেদ আছে, এই জন্য সেটা ডিসকন্টিনিউয়াস হচ্ছে বিচ্ছিন্ন ফাংশন। আর এখানে ভাই কোনো ছেদ নাই, তাই এটা এই পয়েন্টে কি বলেন তো কন্টিনিউয়াস বা তোমার হচ্ছে অবিচ্ছিন্ন ফাংশন। এখন কোয়েশ্চন হচ্ছে আমি এটা প্রুফ কিভাবে করব, মানে ম্যাথমেটিক্যাল কিভাবে আমরা প্রুফ করব। চলো আমরা ফার্স্ট একটা জিনিস দেখি। দেখো তো ফার্স্ট ফিগারের জন্য চলো এটাকে আমরা ফিগার নাম্বার 1 নাম দিই, আর এটাকে আমরা ফিগার নাম্বার 2 নাম দিই। আচ্ছা দেন আমরা এখানে বলতেছি, এরপরে দেখো চলো আমরা এটার জন্য লেফট হ্যান্ড লিমিট বাই করি। আমি সবুজ কালার দিয়ে দেখাই তোমাকে। এটার জন্য দেখো লেফট হ্যান্ড লিমিট হবে এখানে, এটার জন্য লেফট হ্যান্ড লিমিটটা হবে তোমার হচ্ছে ভাই এখানে, আর এটার জন্য রাইট হ্যান্ড লিমিটটা হবে তোমার এখানে। অর্থাৎ এটার জন্য এই যে ভ্যালুটা এটা হচ্ছে ভাই লেফট হ্যান্ড লিমিট,
আর এই যে ভ্যালুটা, এটার জন্য হচ্ছে ভাই রাইট হ্যান্ড লিমিট। আর এটার জন্য যদি বের করতে চাই, তাহলে আমরা কি করবো ভাই, ধরো এই পয়েন্টে প্রথমে একটা আমি গোল দাগ টানলাম, দেন আমরা এখান থেকে লেফট হ্যান্ড লিমিটের জন্য ধরো এখানে গেলাম, আর রাইট হ্যান্ড লিমিটের জন্য আমরা ধরো এখান থেকে এখানে গেলাম। সেম ভাবে তাহলে আমরা উপরে যেটা, এটা তো বামের জন্য পাইছি, নিচেরটা হচ্ছে ডানের জন্য পাইছি, তাহলে এটা কি হবে লেফট হ্যান্ড লিমিট, আর এটা কি হবে তোমার রাইট হ্যান্ড লিমিট। হ্যাঁ, তাহলে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, দুইটা ফিগারেই কিন্তু তোমার এখানে দেখো ফার্স্ট যে ফিগারটা, এখানে কিন্তু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট একদম কাছাকাছি, মানে হুবহু কিন্তু সেম আসবে জিনিসটা। আর এখানেও দেখো, এখানেও কিন্তু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা হুবহু সেম। তার মানে এখানে ফিগার ওয়ানের জন্য তুমি তাহলে কি বলতে পারো, লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। আর এখানে তুমি কি বলতে পারো, লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। ওকে, তাহলে এখানে তো দেখো এই জিনিসটা আসলে কি নিশ্চিত করে, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয়, এটা দ্বারা নিশ্চিত হয় যে এইট পয়েন্টে লিমিটিং ভ্যালু আছে। এখানে যেমন এটা নিশ্চিত হয়েছে, এটা দ্বারা কি নিশ্চিত হইতেছে, এই পয়েন্টে লিমিটিং ভ্যালু আছে। তাহলে দেখো এটা দ্বারা কিন্তু তুমি তাহলে এই ফিগার ওয়ানের জন্য লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান, আর ফিগার টু এর জন্য কিন্তু তোমার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান। তাহলে এটা দ্বারা কিন্তু তুমি এখনো কোনো কনক্লুশনে আসতে পারতেছো না যে তোমার ফাংশনটা কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস। কনক্লুশনে কিভাবে আসবা, একটা জিনিস দেখো তো, তোমার এখানে তুমি যদি এফ অফ টু বাইর করতা, অর্থাৎ এই পয়েন্টটাতে, যেই পয়েন্টে তোমার ডিসকন্টিনিউটি বা কন্টিনিউটি চেক করা লাগতেছে, সাপোজ ধরো আমি এখানে এক্স ইকুয়াল টু দিয়ে বুঝাইছি, সাপোজ এক্স ইকুয়াল টু না দিয়ে এবার চলো আমি এটাকে এক্স ইকুয়াল এ করে দিই, তোমার জন্য বুঝতে আরো সুবিধা হয়। তাহলে মানে এ মানে যে কোনো একটা পয়েন্ট হইতে পারে, এটা ধরো এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু এ। তাহলে এখন তুমি কি করবা, তাহলে সেই ক্ষেত্রে এই ফার্স্ট ফিগারে তুমি ফাংশন অফ এ বের করবা, আর সেকেন্ড ফিগারও তুমি ফাংশন অফ এ বাই করবা। একটা জিনিস দেখো, এবার এবার আমাকে একটু করে বলো, ফার্স্ট ফিগারে ফাংশন অফ এর কোনো ভ্যালু আসবে? আসবে না কিন্তু, ঠিক আছে। আর আসলেও মানে এটা কোনো নির্দিষ্ট কোনো ভ্যালু আসবে না, ইনফিনিটি ইনফিনিটি কিছু একটা আসবে, কারণ এখানে তো কোনো ভ্যালুই নাই। কিন্তু তুমি ফিগার থেকে দেখো তো, এফ অফ এ যদি বাইর করতে চাও, এফ অফ এ তুমি কিভাবে বাই করো, এক্স ইকুয়াল টু এতে, তুমি এটা তো তোমার মেইন ফাংশন ছিল, অর্থাৎ এটা তোমার কি ছিল বলো তো, এই যে ফাংশনটা এটা তোমার ছিল এফ অফ এক্স। তো তুমি এখানে এক্স ইকুয়াল টু এর মানটা কিভাবে পাও, এফ অফ এর মানটা কিভাবে পাও, এক্স ইকুয়াল টু এ থেকে এই ফাংশনটার এখানে চলে যাও, ফাংশনটার এখানে চলে যাও। তাহলে এফ অফ এর মান কোনটা হবে, দেখো তো একটা জিনিস, এই এক্স ইকুয়াল টু এ তো তোমার এটা ছিল, এখান থেকে তুমি হচ্ছে ফাংশনটা এখানে ছেদ করছে, তো যেই পয়েন্টে ছেদ করে সেটা থেকে তো আমরা এখানে লাইন টেনে দিই, এটাই হচ্ছে তোমার এফ অফ এ। তাহলে এই যে ভ্যালুটা তুমি পাইছো এখানে, এটা হইতেছে তোমার কি এফ অফ এ এর ভ্যালু, রাইট। কিভাবে দেখো, আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই। সাপোজ ধরো তোমার কাছে এখানে একটা ফাংশন দেওয়া আছে, ধরো এটা সরল রেখার পড়া, ধরো এটা ওয়াই অক্ষ, এটা তোমার এক্স অক্ষ। ধরো একটা ফাংশন তোমার কাছে এরকম দেওয়া, মূল বিন্দু এটা সরল রেখা দেওয়া। ধরো বললো তোমাকে কেউ যে এই সরল রেখার ইকুয়েশন ওয়াই ইকুয়ালস টু 2x, তাহলে তোমাকে বলা হইলো যে তাইলে আমাকে বলো এক্স ইকুয়াল টু 3-তে, সাপোজ ধরো এখানে একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 3, তাহলে এই ওয়াই এর তখন ভ্যালু কত হবে, ওয়াই মানে আমরা কি লিখি, এফ অফ এক্স লিখি না, আমরা কিন্তু জানি সেটা ছোটকাল থেকে জানি ভাই, ওয়াই কে আমরা অলওয়েজ কি লিখি, এফ অফ এক্স লিখি। দেখো কারণ এখানে ওয়াই হচ্ছে 2x না, তার মানে ওয়াই হচ্ছে একটা এক্স এর ফাংশন, তাহলে ওয়াই গুলো 2x, তার মানে ওয়াই হচ্ছে একটা এক্স এর ফাংশন, তাহলে আমরা লিখতে পারি এফ অফ এক্স। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম যেখানে এই এক্স ইকুয়াল টু 3-তে ওয়াই এর মান কত হবে, অথবা এক্স ইকুয়াল টু 3-তে এফ অফ 3 কত হবে। দেখো এখানে দুইটা কথাই সেম, এক্স ইকুয়াল টু 3-তে ওয়াই এর মান কত হয় বলতো, এফ অফ 3 হয়, তাই না? কারণ দেখো না, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে এক্স ইকুয়াল টু 3 বের করতে হলে তুমি এক্স এর জায়গায় 3 বসাই দাও। আর এই ভ্যালুটাকে তুমি কিভাবে বের করো, আমরা দেখো আমরা করতাম কি তখন, এই এক্স ইকুয়াল টু 3 থেকে আমরা এই ফাংশনটার উপরে দেখবো কোথায় ছেদ করছে, দেন আমরা ছেদবিন্দু থেকে এখানে টান দিব, এই যে এটা, এই যে জিনিসটা আছে এটা হচ্ছে ভ্যালু। যেমন এখানে এক্স ইকুয়াল টু 3 বছরে কত আসবে, 6 আসবে, তাহলে এর ভ্যালু হচ্ছে 6, তাহলে এটা ভ্যালু কত বলো তো ভাই, 6। তো সেম ভাবে দেখো এখানে তোমার এখানে এফ অফ এ বের করা লাগতেছিল, তখন তুমি কি করতেছো, এ থেকে এটার উপর একটা লম্ব টানতেছো, যেখানে ছেদ করছে সেখান থেকে এখানে টানো, এই পয়েন্টে হচ্ছে তোমার এফ অফ এ। একটা জিনিস দেখো তো, এই ফিগারের মধ্যে এখানে কিন্তু তোমার এফ অফ এর ভ্যালুটা কিন্তু এদের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের মাঝখানে আছে। যেহেতু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হচ্ছে, তাহলে চাপে পড়ে তো এটাও সমান হয়ে যাবে, তাই না? কারণ তিনটা জিনিস কিন্তু এতই কাছাকাছি, তিনটা জিনিস কিন্তু খুবই কাছাকাছি। অর্থাৎ এখানে কিন্তু সেকেন্ড ফিগারের জন্য তুমি তাহলে কি লিখতে পারো, যে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট তো ছিল ভাই, এটা তো ছিলই, প্লাস তুমি আরো লিখতে পারো যে এটা ইকুয়ালস টু কত হবে, এফ অফ এর সমান। কেন?
কারণ এফ অফ এ দেখো এদের মাঝখানে। কিন্তু এইখানে দেখো, এখানে এফ অফ এর ভ্যালু তো তুমি জানোই না, এটা তো কোনো ভ্যালুই মানে ফাইনাইট ভ্যালু আসবেই না, তাহলে এটা তোমার কি হবে, এখানে কিন্তু এটা এফ অফ এর সমান না। তাহলে দেখো আমরা কিন্তু কন্টিনিউটির শর্ত পেয়ে গেছি। কি শর্ত? যে কোনো একটা ফাংশন যদি ধরো এক্স ইকুয়াল টু এ বিন্দুতে তুমি কন্টিনিউয়াস কিনা চেক করতে চাও, তাকে এই কন্ডিশনটা ফিল আপ করতে হবে যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের সমান হতে হবে, আবার এফ অফ এর ভ্যালুটাও এটার সমান আসতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার, দেখো এই যে আমরা এখান থেকে বাই করলাম, এটা হচ্ছে তোমার কন্টিনিউটির শর্ত। তাহলে চলো আমি তোমাকে লিখে দিই জিনিসটা। তাহলে এখানে আমরা লিখবো যে তোমার কোনো ফাংশন এফ অফ এক্স এর এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অবিচ্ছিন্ন বা এটাকে আমরা বলছি কন্টিনিউয়াস হওয়ার শর্ত তোমার তাহলে কত হবে, এই যে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু যে বিন্দু বলা আছে, অর্থাৎ এক্স এফ অফ এ, যদি এক্স ইকুয়াল টু এ বলছে এখানে এফ অফ এ, তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিটকে কত লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স, রাইট হ্যান্ড লিমিটকে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এ। ওকে, তো এটা হচ্ছে তোমার ভাই কন্ডিশন, এটা হচ্ছে ভাই তোমার কন্ডিশন, যে কন্টিনিউয়াস হওয়ার কন্ডিশন। আচ্ছা গেল। এখন আরেকটা জিনিস আমি তোমাকে বলে দিই, কখনো কখনো কি হয়, কখনো কখনো কোনো কোনো জায়গায় এই যে লিমিটকে এভাবে লেখে, এই যে ধরো লিমিট এক্স টেন্স টু এ লেখা, তো এফ অফ এক্স লেখা, কখনো কখনো এলটাকে ছোট হাতের দে, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, কখনো কখনো এটাকে শুধু এল টি লেখে, এক্স টেন্স টু এ এফ অফ এক্স। তিনোটা জিনিসই সেম, তিনোটা জিনিসই কি সেম। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি বক্স করে যে এই তিনটি জিনিসই একই অর্থ বহন করে। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি ভাই এই তিনটি জিনিসই, এই তিনটি জিনিসই একই অর্থ বহন করে। ওকে, আশা করি এই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি ভাই। তাহলে চলো আমরা হচ্ছে তাহলে এখানে ক্লিয়ার করলাম কি কি ভাই, এই যে তোমার একটা ফাংশনের হচ্ছে ফার্স্ট আমরা দেখলাম যে কোন একটা বিন্দুতে লিমিটের অস্তিত্ব ছিল তো শর্ত, দেন আমরা দেখলাম তোমার হচ্ছে যে ভাই কখন সেটা কন্টিনিউয়াস হবে সেটা শর্ত দেখলাম। যদি এই শর্তটা যদি ফিল আপ না করে তাহলে কি হবে তোমার সেক্ষেত্রে ফাংশনটা সেক্ষেত্রে হয়ে যাবে বিচ্ছিন্ন বা ডিসকন্টিনিউয়াস। সো আমি আশা করতেছি তোমরা এতটুকু পর্যন্ত ভাই বুঝতে পারছো এবং কারো কোনো প্রবলেম নাই। তো আমরা আজকে তো লিমিটেড ম্যাথ করব কয়েকটা, মানে এই যে যেটা পড়ছি আমরা এটা রিলেটেড, তো ম্যাথগুলো করার জন্য আমার দুই একটা সূত্র একটু লাগবে। তো হচ্ছে আজকে যে আমরা যেটা করবো সূত্রগুলো জাস্ট শিখে ফেলবো, মানে দুই একটা সূত্র যেগুলো লাগবে, কিন্তু এর প্রমাণ আমরা দেখবো নেক্সট ক্লাসে। আমরা এই আজকের ক্লাসে প্রমাণ দেখবো না এটা কোত্থেকে আসছে, কিন্তু নেক্সট ক্লাসে আমরা প্রমাণ করবো এই সূত্রটা কোত্থেকে আসছে, কারণ প্রমাণটাও তোমার ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে তুমি যদি নাই জানো, এবং এটা কিন্তু প্রমাণটা কিন্তু বেশ কয়েকবার এডমিশনে আসছেও, সেগুলো আমরা দেখবো এগুলো। তাহলে চলো আমরা তাহলে যেগুলো ইম্পর্টেন্ট সূত্র সেগুলো একটু শেখার চেষ্টা করি। একটা ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন অফ এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু 1। আর আরেকটা ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো tan অফ এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু কত বলো তো 1। তাহলে লিমিটের একটা ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন অফ এক্স ডিভাইডেড বাই এক্স মানে হচ্ছে 1, এটা ভাই কিভাবে আসছে আমি নেক্সট ক্লাসে প্রমাণ করে দিব। আর লিমিট এক্স টেন্স টু জিরো tan অফ এক্স বাই এক্স মানে তোমার কত বলো তো 1, এটাও আমি তোমাকে নেক্সট ক্লাসে প্রমাণ করে দিব। আচ্ছা এখন একটা জিনিস দেখো তো, যদি তুমি এটাকে উল্টা লিখতা, অর্থাৎ ধরো তুমি যদি লিখতা লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই সাইন এক্স, তাহলে এটাও কিন্তু কত সমান হইতো 1 এরই সমান হইতো। কেন? কারণ ভাই এটাকে উল্টানো মানে কি 1 কে উল্টাই দাও, তো 1 কে উল্টালে তো তুমি 1/1 1ই পাও, এটাও ভ্যালু কিন্তু 1ই আসবে, অর্থাৎ তাহলে এটার ভ্যালু কত আসবে ভাই সেম, এটাকে তুমি উল্টাইতে পারবা, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু জিরো তোমার এখানে তাহলে কত হবে এক্স ডিভাইডেড বাই tan এক্স হবে। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে একটা জিনিস দেখো এবারে, এবার এইখানে আমরা চলে, এটা হচ্ছে আমাদের সূত্র ভাই, একটু মুখস্থ রাখতে হবে।
আমরা আজকে ম্যাথ করবো তো দুই একটা, ওই ম্যাথে তোমার হচ্ছে সূত্রগুলো লাগবে। তো এই সূত্রের প্রমাণ কিন্তু আমরা দেখি নাই ভাই, প্রমাণ আমরা নেক্সট ক্লাসে দেখবো যে এটা কোত্থেকে আসছে সূত্রগুলো। তাহলে জাস্ট আমরা আপাতত এতটুকু শিখে ফেললাম। তাহলে ধরো একটু বক্সটা ঠিক মতো করে দিই। আশা করতেছি ভাই তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারতেছো, আশা করি কারো কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, তাহলে ভাই চলো এবার আমরা একটা জিনিস, এখান থেকে কিছু জিনিস চলো একটু করে বুঝিয়ে আসো। সাপোজ তোমাকে বললো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 2x ডিভাইডেড বাই এক্স, এটার ভ্যালু কত? সাপোজ তোমাকে বললো এই যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 2x ডিভাইডেড বাই এক্স, এটার ভ্যালু কত? একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, আমি যদি এই সূত্রটাকে একটু করে লিখি এখানে নিচের মধ্যে, সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল তোমার হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ছিল ইকুয়াল টু 1 ছিল, রাইট? একটা জিনিস তাহলে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো ভাই, এখানে যদি এক্স হয় তাহলে এখানেও কিন্তু এক্সই হইতে হবে, অর্থাৎ এটার ভ্যালু যা হবে এটার ভ্যালু ঠিক তাই হইতে হবে, রাইট? তাহলে এখানে যদি এক্স হয়, এটার নিচে যদি এক্স থাকে, ঠিক তখনই তুমি কত লিখতে পারবা? 1 লিখতে পারবা। ওকে ভাই, আশা করি আমরা এই জিনিসটা এখানে বুঝতে পারছি যে একটা জিনিস দেখো, এটার ভ্যালু যদি এক্স হয় এবং এটার ভ্যালু যদি তোমার এখানে এক্সই থাকে, তখনই আসলে এই লিমিট এক্স টেন্স টু জিরো এই সাইন এক্স বাই এক্স তুমি ইকুয়াল টু কত লিখতে পারবো বলো তো? 1 লিখতে পারবা। অন্যভাবে কিন্তু তুমি জিনিসটা লিখতে পারবা না, তোমার কিন্তু এইখানে কন্ডিশনটা মানতেই হবে এখানে। ওকে, আচ্ছা, তাহলে এবার একটা জিনিস দেখো, এইবার সাপোজ হচ্ছে যে ভাই, সাপোজ ধরো তোমার কাছে এখানে 2x আছে ডিভাইডেড বাই এখানে x আছে, তাহলে এটা রেজাল্ট কিন্তু তুমি 1 লিখতে পারবা না। আর এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু x টেন্স টু জিরো, তাহলে এখানে 2x আছে এখানে x আছে, তাহলে কিন্তু তুমি জিনিসটাকে রেজাল্টটা কত লিখতে পারবা না? 1 লিখতে পারবা না। তোমার কি করতে হবে দেখো, এই জিনিসটাকে দেখো তো, এই যে লিমিট x টেন্স টু জিরো, এই যে আমার এখানে সাইন 2x ডিভাইডেড বাই x ছিল, এই জিনিসটাকে আমি একটু ভেঙে এভাবে লিখতে পারি কিনা দেখো তো, লিমিট x টেন্স টু জিরো সাইন 2x ডিভাইডেড বাই 2x ইন্টু 2, এভাবে লিখতে পারি কিনা দেখো তো ভাই। কেন দেখো, এখানে x ছিল তো আমি 2x আনছি আর 2 দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে 2 এ 2 এ কাটা গিয়ে আগের মধ্যে থাকবে। এটা কেন করলাম? কারণ দেখো উপরে 2x ছিল, নিচেও আমি এখানে 2x আনছি, তাহলে এই টোটাল জিনিসটার রেজাল্ট কত আসবে? তাহলে এই টোটাল জিনিসটাকে রেজাল্ট তুমি লিখতে পারো 1, এর সাথে এটা 2 গুণ আছে, তাহলে এটা রেজাল্ট আসবে তোমার এখানে 2। ওকে, এভাবে হচ্ছে আমরা এখানে হিসাব করি। অলওয়েজ মনে রাখবো এটার ক্ষেত্রে যেটা করতে হবে ভাই, সেটা হচ্ছে তোমার এখানে যদি ভাই 2x থাকে তাহলে নিচেও 2x আনতে হবে, 5x থাকলে এখানেও 5x আনতে হবে, x বাই 2 থাকলে এখানেও তোমার কি আনতে হবে? x বাই 2ই আনতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করার মতো আছে, আরেকটা জিনিস এখানে লক্ষ্য করার মতো আছে। কি লক্ষ্য করার মতো? যে খেয়াল করে দেখো, এখানে কিন্তু লিমিট এক্স টেন্স টু কি ছিল বলো তো? 0 ছিল। তুমি যদি কোনো কারণে এখানে এই নিচে x এর জায়গায় কত বসাও? 0 বসাও, উপরের x এর জায়গায় কত বসাও? 0 বসাও। চলো আমি জিনিসটা তোমাকে নেক্সট পৃষ্ঠায় ব্যাখ্যা করি, কারণ এই জিনিসটা একটু ব্যাখ্যা করা দরকার আছে, কারণ এই সূত্রটা সবাই শিখে ফেলে, লাস্ট মুহূর্তে গিয়ে ভুলটা বুঝতে পারে। দেখো, ধরো এখানে লেখা আছে লিমিট এক্স টেন্স টু 0 ছিল, আমি নর্মালি আগে সাইন এক্স ডিভাইডেড বাই এক্স দিয়ে দেখাই। চলো এটাকে তুমি কখন 1 লিখতে পারবা তার আমরা ক্রাইটেরিয়া বের করার চেষ্টা করি। এটাকে 1 লেখার জন্য প্রথম কন্ডিশনটা কি? সাইনের পরে যা থাকবে নিচেও ঠিক তাই থাকতে হবে, তাহলে এটা হচ্ছে আমার প্রথম কন্ডিশন। তাহলে এটাই কুস্ট আমরা 1 লিখতে পারার শর্ত, লিখতে পারার শর্ত। অনেকে কি করে এই জিনিসটা না জানার কারণে ভুল করে ফেলে এই ম্যাথগুলা, তাহলে এটা লিখতে পারার শর্ত। চলো আমরা শর্ত নিয়ে আলোচনা করি। প্রথম শর্ত দেখো, 1 নম্বর শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে যে সাইনের পরে যা থাকবে তোমার হচ্ছে যে ভাই এই নিচেটাকে আমরা কি বলি? হর বলি না? হরেও তাই থাকতে হবে, হরেও তাই থাকতে হবে। গেল। আচ্ছা, এবার দেখো, এইবার যদি এমন হইতো, সাপোজ ধরো তোমার কাছে এখানে আছে যে ধরো 2 নম্বর একটা জিনিস বুঝো, আর একটা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা তো আমরা সবাই জানি, উপরেটা কিন্তু আমরা সবাই একদম সবাই জানি, 2 নম্বরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দুইটা কন্ডিশনকে ফলো করলেই তুমি 1 লিখতে পারবা। 2 নম্বরটা দেখো কি আছে এখানে, লিমিট এক্স টেন্স টু 0 না, এখানে ছিল সাইন এক্স ডিভাইডেড বাই এক্স। তুমি একটা কাজ করো, এখানে কি লেখা? এক্স টেন্স টু 0 লেখা, তুমি তাহলে এই এক্স এর জায়গায় এখানে 0 বসাই দাও, এখানেও 0 বসাই দাও, তাহলে কত আসবে দেখো তো?
তাহলে কি করতেছো, এখানেও তুমি জিরো বসাইছো, আর এখানেও তুমি এক্সের জায়গায় কত বসাইছো, জিরো বসাইছো। তাহলে আসবে কত, 0/0 আসবে। তাহলে ভাই যদি 0/0 আসে, তখনই তুমি রেজাল্ট লিখতে পারবা কত, 1 লিখতে পারবা। কি লিখতে পারবা রেজাল্ট, 1 লিখতে পারবা। দেখো এটা 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 কেন বললাম, পোলাপান কি ভুল করে দেখো। ধরো তোমাকে এখানে এখানে লেখা আছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি সাইন এক্স ডিভাইডেড বাই এক্স লেখা আছে। সাপোজ ধরো তোমার এখানে কি লেখা আছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি সাইন এক্স ডিভাইডেড বাই এক্স। সবাই দেখে সাইন এক্স বাই এক্স আছে, তাহলে আনসার দেখাই দি 1। ভাই এটা করলে তোমার আনসার হবে রং। এটা তুমি করতে পারবা না। কেন দেখো, হ্যাঁ ফার্স্ট কন্ডিশনটা এখানে ফিল আপ হয়েছে। ফার্স্ট কন্ডিশনটা কি ছিল, উপরে যা থাকবে নিচেও তাই থাকতে হবে, এটা তো ফিল আপ হয়েছে। কিন্তু এই কন্ডিশনটা ফিল আপ হয় নাই। তুমি এখানে এক্সের জায়গায় ইনফিনিটি বসাও, এখানে ইনফিনিটি বসাও, ইনফিনিটি বাই ইনফিনিটি আসতেছে, কিন্তু 0/0 আসতেছে না। তাহলে থাকতে হবে কিরকম ফরম্যাট, 0/0 হইতে হবে। তাহলে তারপর ধরো ধরো অনেক আরেকটা ভুল করে কি, তোমার ধরো এরকম আছে এখানে লিমিট এক্স টেন্স টু, তোমার এখানে ধরো দেওয়া আছে হচ্ছে যে π/3 দেওয়া, এখানে ধরো তোমার লেখা সাইন এক্স ডিভাইডেড বাই এক্স লেখা। তাহলে এই ক্ষেত্রে তোমার কিন্তু ভাই দেখো তো, এই ক্ষেত্রে তুমি কি লিখবা, এই ক্ষেত্রে তুমি ডাইরেক্ট 1 লিখবা না, তোমার আগে চেক করতে হবে। কিভাবে দেখো, তুমি এক্স এর জায়গায় তাহলে π/3 বসাও, আর সাইন π/3 বসাও এক্স এর জায়গায়। সাইন π/3 হলো কত, সাইন π/3 হলো যে √3/2 হলো কত, √3/2। আর এখানে আছে তোমার এখানে π/3। তাহলে চলো আমরা ভ্যালুটা দেখি কত আসে। এটা তো 1 আসার প্রশ্নই ওঠে না, তো আমরা চেক করে দিই তোমাকে আমি। √3, তারপরে তোমার এখানে ডিভাইডেড বাই 2, তারপর হচ্ছে ভাই তোমার এখানে π/3। দেখো এটা ভ্যালু কিন্তু 1 আসে না, এটা ভ্যালু 0.82 সামথিং আসে। অর্থাৎ পোলাপাইন যে ভুলটা করে আমি তোমাকে বলি, যখনই সে দেখে যে এখানে তোমার হচ্ছে যে ভাই সাইন এক্স বাই এক্স আছে, তখনই সে কত করে এখানে 1 লিখে দেয়। এটাও কি আনসার আসবে ভাই, রং আনসার আসবে। কেন ভাই, 1 হইলেই চলবে না। দেখো আরেকটা জিনিস, 0/0 ফরম্যাট হইতে হবে। দেখো এখানে তুমি যখন বসাইছিলা 0/0 ফরম্যাট আসছিল, আসে নাই। তাহলে এটা তুমি অবশ্যই অবশ্যই এই আকারের হতে হবে, তাহলেই তুমি হচ্ছে ভাই এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারবা। এইটা ভাই সবাই মিস্টেক করে, সবাই উপরেরটা দেখে ঠিক আছে, এই সূত্রটাকে সবাই মিস্টেক করে দেয়। আচ্ছা তাহলে চলো ভাই একটা কারেক্ট দেখান, কারেক্ট একটা দেখান। রং তো অনেক দেখাইছেন, কারেক্ট একটা দেখান ভাই, কারেক্ট একটা দেখি চলো। ধরো লিমিট এক্স টেন্স টু এখানে π/2 দেওয়া, তারপর তোমার এখানে লেখা সাইন এক্স মাইনাস π/2 এক্স মাইনাস π/2। ভাই এটাকে কি আমি 1 লিখতে পারবো, 100% এটাকে আমি 1 লিখতে পারবো। কেন দেখো আমি 1 লিখতে পারবো কেন দেখো, কারণ প্রথম কথা, প্রথম কন্ডিশনটা ফিল আপ করতেছি কিনা দেখো, সাইনের পর যা থাকবে, অর্থাৎ এক্স মাইনাস π/2 আছে, নিচেও কিন্তু এক্স মাইনাস π/2 আছে, তাহলে ফার্স্ট কন্ডিশন ফিল আপ করছে। এবার তুমি এখানে দেখো তো, এখানে তুমি এক্স এর জায়গায় π/2 বসাও, তাহলে উপরে কত আসবে, সাইন এক্স এর জায়গায় তুমি যদি π/2 বসাও মাইনাস π/2, আর নিচে π/2 মাইনাস π/2 করো, π/2 মাইনাস π/2 করো। দেখো সাইন 0 আর নিচেও 0, সাইন 0 ভ্যালু কত হয়, 0 হয়, এ ভ্যালু 0 হয়, তো 0/0 ফরম্যাট আসছে। তাহলে তুমি এখানে কিন্তু 1 আনসার লিখতে পারবা। তো এই আনসারটা তোমার এখানে কারেক্ট। তাহলে ভাই খুব ভালো করে লক্ষ্য রাখো ভাই, কখন তুমি ফর্মুলা ইউজ করতে পারবা, কখন তুমি ফর্মুলা ইউজ করতে পারবা না। এই জিনিসগুলো বইয়ে লেখা আছে, কিন্তু মানুষজন যেটা করে, মানুষরা সবাই ধরো স্টুডেন্টরা তো তেমন একটা বই পড়ে না, তো এই জিনিসটা হচ্ছে তাদেরকে দেখা দিতে হয়, নাহলে কিন্তু এটা ভুল করে ফেলে। তাহলে ভাই এই জিনিসটা অবশ্যই অবশ্যই মনে রাখবা। তাহলে আমি তোমাকে চলো এটা বক্স করে দিই। আশা করি এটা বুঝতে পারছো ভাই, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস ভাই, এটা কিন্তু সবাই ভুল করে ফেলে। এটা ম্যাক্সিমাম টাইমে মানুষজন ওই যে তাড়াহুড়ায় খেয়াল করে না, হয়তো অনেকেই জিনিসটা দেখে খেয়াল করে না, যে সবাই দেখে যে সাইন এক্স বাই এক্স আছে তাহলে 1 লিখে দিই। এরকম ভাই 1 ভুলও লেখা যাবে না, তোমার চেক করতে হবে যে 1 আসলে তুমি লিখতে পারবা কিনা। 1 লিখে তাহলে কন্ডিশনটা কি, সাইনের পরে যা থাকবে তার নিচে থাকতে হবে। 2 নম্বর জিনিস 0/0 ফরম্যাট দিতে হবে, 0/0 ফরম্যাট না হলে কিন্তু লিখতে পারবা না। ওকে, আশা করি ভাই এই এক্সাম্পল গুলো খুব ভালোভাবে বুঝতে পারছো। তাহলে আমি এখানে এটাকে স্টার মার্কস করে দিই। তাহলে এই জিনিসটাকে একটু করে দেখো, আমরা আবার 30 সেকেন্ড পরে স্টার্ট করতেছি।
সবাই চলো তাহলে আমরা স্টার্ট করি। আজকে হচ্ছে আমরা এখন ম্যাথ দেখবো, আসো। তো ফার্স্টে ম্যাথ তোমায় কি বলছে দেখো, লিমিটের অস্তিত্বশীলতা নির্ণয় করো। 1 নম্বরে দিয়েছে তোমার এখানে লিমিট x টেন্ডস টু 0 x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস cos x ইকুয়ালস টু কত, মানে এটা আসলে অস্তিত্বশীল কিনা সেটা চেক করতে বলছে তোমাকে, আর এটাও অস্তিত্বশীল কিনা সেটা চেক করতে বলছে, মানে এই লিমিটগুলো অস্তিত্বশীল কিনা। তাহলে চলো আমরা প্রথম অঙ্কটা করি, 1 নম্বর। তাহলে এখানে আমার কি দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু 0, তারপর এখানে আমার দেওয়া আছে হচ্ছে তোমার x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস cos x, 1 মাইনাস cos x। এটা তোমাকে অস্তিত্বশীল কিনা চেক করা লাগবে। সো তুমি কি করবো, ফার্স্টে লেফট হ্যান্ড লিমিট লিখবা। লেফট হ্যান্ড লিমিট মানে কত, লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ। দেখো এখানে যেটা থাকবে এখানেও কিন্তু তাই লিখবা, জাস্ট উপরে এটা নেগেটিভ দিবা লেফট হ্যান্ড লিমিটে। ওকে, তারপর এখানে দেখো কত আছে, x ডিভাইডেড বাই রুট ওভারের 1 মাইনাস cos x। আচ্ছা, দেন দেখো এখন তুমি এটা কিভাবে সলভ করবা। দেখো এখন এখানে একটা জিনিস দেখো তো, তোমার এখানে লেফট হ্যান্ড লিমিটে বলছে কি যে এক্স এর ভ্যালুটা 0 থেকে সামান্য কম। দেখো লেফট হ্যান্ড লিমিট মানে কি, এক্স এর ভ্যালুটা 0 থেকে সামান্য কম। তাহলে একটা জিনিস তুমি চিন্তা করো, এখানে বলছে এক্স এর ভ্যালুটা 0 থেকে সামান্য কম, এটার মানে হচ্ছে যে যদি আমি এক্স এর সাথে কিছু একটা যোগ করি, মানে সামান্য কিছু একটা যদি যোগ করি, তাহলে কত হওয়া সম্ভব, 0 হওয়া সম্ভব। যেমন দেখো এখানে আমি আরেকবার বলি, এখানে কি লেখা, এক্স এর ভ্যালুটা 0 থেকে সামান্য কম, কারণ এখানে এক্স টেন্ডস টু 0 নেগেটিভ দেওয়া। তার মানে যদি আমি এক্স এর সাথে কিছু একটা যোগ করি, তাহলে যোগফলটা কত আসবে, মোট 0 আসবে। তাহলে এখানে আমরা কি করব, এই ধরনের ক্ষেত্রে ধরি, দেখো অঙ্কটার প্রসেসটা দেখো, ধরি আমরা লিখবো এক্স এর সাথে যদি আমি এইচ যোগ করি, তাহলে রেজাল্ট কত আসবে, 0। এইচটা আমি জানি নাকি, তাহলে আমি কি করলাম, এখানে যে লিমিট এক্স টেন্ডস টু 0 নেগেটিভ দেওয়া, এটার মানে হচ্ছে যে এক্স এর ভ্যালুটা 0 থেকে সামান্য কম। তার মানে যদি এক্স এর সাথে আমি কিছু একটা যোগ করি, তাহলে রেজাল্ট কত আসবে, 0 আসবে। তাহলে এবার জাস্ট রিপ্লেস করো। দেখো এখানে এক্স ইকুয়াল তুমি কি লিখতে পারো, 0 মাইনাস এইচ। তার মানে এক্স ইকুয়াল আমরা তাহলে লিখতে পারি মাইনাস এইচ। একটা জিনিস দেখো, তোমার এখানে কি দেওয়া, তোমার এখানে দেওয়া হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, অর্থাৎ এক্স এর ভ্যালুটা 0-র খুবই কাছাকাছি। হ্যাঁ, 0 থেকে খুব কম, কিন্তু এক্স এর ভ্যালুটা 0-র খুব কাছাকাছি, মানে তুমি প্রায় এক্স্যাক্টলি 0, মানে 0 থেকে একটু কম আর কি, মানে কিন্তু তুমি 0 ধরতে পারো সাপোজ। তাহলে যদি তুমি কোনো কারণে এক্স এর জায়গায় যদি এখানে 0 বসাও, দেখো তো তোমার এখানে 0 প্লাস এইচ ইকুয়াল কত আসতেছে, 0 আসতেছে। অর্থাৎ এক্স যদি 0-র খুবই কাছাকাছি হয়, অর্থাৎ এক্স এর মানটা যদি 0-র খুবই কাছাকাছি হয়, অর্থাৎ এক্স যদি তুমি এখানে 0 বসাও, তখন তোমার এইচ ইকুয়াল কত আসতেছে, 0 আসতেছে। তাহলে যখন যখন এক্স টেন্ডস টু 0 নেগেটিভ, তাহলে আমরা এখানে লিখতে পারি এভাবে যে যখন এক্স টেন্ডস টু 0 নেগেটিভ, অর্থাৎ এক্স এর মানে যখন 0-র খুবই কাছাকাছি, 0 থেকে একটু কম, তখন এইচ টেন্ডস টু 0। কেন দেখো এইচ টেন্ডস টু 0 হয়েছে এখানে, কেন দেখো, লক্ষ্য করে দেখো, খেয়াল করে দেখো, এখানে বলছে কি যখন এক্স টেন্ডস টু 0 মাইনাস, মানে এক্স এর ভ্যালুটা যখন 0-র খুবই কাছাকাছি, তাহলে এক্স এর ভ্যালু তুমি তাহলে এখানে 0 বসাও। দেখো তো এটা যদি 0 বসাও, সম্পর্ক থেকে তুমি কত পাচ্ছ, এইচ ইকুয়াল টু 0ই পাচ্ছ, অর্থাৎ তখন এইচ টেন্ডস টু 0 হবে। তাহলে এই জিনিসটাকে আমরা এখন এখানে পুট করবো। যেমন এখানে আমরা কি বসাবো, তাহলে এখন লিমিট এই এক্স টেন্ডস টু 0 নেগেটিভের জায়গায় আমরা তাহলে এখন বসাবো এইচ টেন্ডস টু 0। আর যেখানে যেখানে আমাদের এক্স ছিল, সেখানে সেখানে আমরা কত বসিয়ে দিব, মাইনাস এইচ, কারণ দেখো এক্স ইকুয়াল টু কি ছিল, মাইনাস এইচ। আর এখানে তাহলে আমাদের রুট ওভারের 1 মাইনাস কজ অফ মাইনাস এইচ, মাইনাস এইচটাকে আমরা এখানে বসাই দিলাম। তাহলে কি করলাম ভাই, যে যখন এক্স টেন্ডস টু 0 নেগেটিভ, অর্থাৎ এক্স এর মান যখন 0 থেকে খুবই কম, তখন কিন্তু এইচ টেন্ডস টু 0, তাহলে জাস্ট এটার জায়গায় এটাকে রিপ্লেস করলাম। আর এক্স ইকুয়াল যদি এখানে যেহেতু এখানে মাইনাস এইচ, তাহলে এক্স এর জায়গায় জাস্ট মাইনাস এইচকে বসাই দিছি। আচ্ছা, এবার দেখো তাহলে রেজাল্ট কত আসবে, লিমিট এইচ টেন্ডস টু 0, তাহলে তোমার এখানে আসতেছে যে উপরে তো নেগেটিভ এইচ, নিচে তাহলে তোমার আসতেছে হচ্ছে রুট ওভারের 1 মাইনাস কজ এইচ, 1 মাইনাস, কারণ দেখো আমরা সবাই জানি, এখানে আমরা সবাই জানি যে কজ অফ মাইনাস থিটা কত হয়ে যায়, কস থিটা হয়ে যায়। এটা তো আমরা ছোটকালেই পড়ে আসছি। এই জন্য তাহলে এখানে কজ অফ মাইনাস এইচ আছে, তাহলে সেটাকে কত লিখতে পারো, কজ এইচ লিখতে পারো। এবার দেখো তো তুমি যদি এক্স এর জায়গায় যদি এখানে 0 বসাও, এইচ এর জায়গায় যদি এখানে 0 বসাও, এখানে যদি এইচ এর জায়গায় 0 বসাও, উপরে তো 0 থাকবে, কস 0 হলে কত হয়, 1 হয়। তাহলে 1 থেকে 1 বাদ গেলে 0 থাকবে, তাহলে উপরেও 0 নিচেও 0, তো 0/0 তো ইনফিনিটি। তাহলে এটা তো আমাকে একটা ভ্যালু বাই করা লাগবে। তাহলে আমরা একটা কাজ করি, চলো আমরা দেখো তো একটা ত্রিকোণমিতির সাহায্য নিব। তোমরা তো অনেকে ত্রিকোণমিতি পড়ে আসছো, যারা পড়ো নাই সমস্যা নাই, আমরা জাস্ট ফর্মুলাটা ইউজ করবো। যেমন দেখো তো একটা ফর্মুলা ছিল তোমার এরকম, cos 2x এর একটা ফর্মুলা ছিল, দুইটা cos 2x এর আসলে বেসিক্যালি তিনটা ফর্মুলা আছে। একটা ফর্মুলা হচ্ছে তোমার এখানে ভাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, আরেকটা ফর্মুলা হচ্ছে তোমার
টু কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, আর একটা ফর্মুলা হচ্ছে তোমার কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। এটা হচ্ছে তিনটা কিসের সূত্র? কস টু এক্স এর সূত্র, রাইট? এটা হচ্ছে কিসের সূত্র ভাই? কস টু এক্স এর সূত্র। এখন দেখো, এখন আমরা যে প্রথমটাকে ইউজ করব, চলো দেখি আমরা প্রথমটাকে ইউজ করি। দেখো তো প্রথমটা ইউজ করে তুমি কি লিখতে পারো এখানে? প্রথমটাকে ইউজ করে দেখো তো, আমরা একটা কাজ করি, এই টু সাইন স্কোয়ার এক্সটাকে আমরা এই পাশে নিয়ে আসি, কস টু এক্সটাকে আমরা ওই পাশে পাঠাই দিই। তাহলে এখানে আমরা পাচ্ছি টু সাইন স্কোয়ার এক্স, এক সেকেন্ড ঠিক করি, এটা টু সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু ওয়ান মাইনাস কজ অফ টু এক্স পাচ্ছি। দেখো জাস্ট কি করলাম বলো তো, এই যে টু সাইন স্কোয়ার এক্সটাকে আমরা এই পাশে নিয়ে আসছি, আর এটাকে আমরা এই পাশে নিয়ে গেছি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? টু সাইন স্কোয়ার এক্স যদি তোমার এই পাশে আসে আর এটা যদি এই পাশে চলে যায়, তাহলে টু সাইন স্কোয়ার এক্স ইকুয়াল আমরা পাচ্ছি তোমার হচ্ছে ভাই ওয়ান মাইনাস কস টু এক্স পাচ্ছি এখানে আমরা। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো এবারে, এইবার যে জিনিসটা হবে, এখানে যদি তোমার টু এক্স থাকে তাহলে এখানে কত হয়ে গেছে? এক্স হয়ে গেছে। তাহলে এবার দেখো এখানে আমরা কি ইমপ্লিমেন্ট করবো এটা। তাহলে এখানে লিমিট এইচ টেন্স টু জিরো দেওয়া, তো তারপর তোমার উপরে দেখো মাইনাস এইচ আছে, তারপরে তোমার এখানে দেখো রুট ওভার আছে। দেখো এইবারে এখানে দেখো ওয়ান মাইনাস কস টু এক্স থাকলে এটাকে তুমি লিখতে পারতো টু সাইন স্কোয়ার এক্স, কিন্তু এখানে আছে ওয়ান মাইনাস কস এইচ আছে। একটা জিনিস দেখো, কজের পরে যা থাকে তা কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে এখানে। তাহলে এখানে ওয়ান মাইনাস কস টু এক্স আছে, আর এখানে টু এক্স এর জায়গায় এইচ আছে। তাহলে এই পুরো জিনিসটাকে তুমি লিখতে পারো কত? টু সাইন স্কোয়ার এইচ বাই টু। কেন এইচ বাই টু? দেখো, কারণ এখানে টু এক্স থাকলে এখানে এক্স হয়ে যাচ্ছে, এই দেখো, তার মানে এখানে যা থাকে তার এটার অর্ধেক হয়ে যায়। তো এইচ আছে এখানে, এখানে তাহলে এইচ বাই টু হয়ে যাবে। ওকে, এই জিনিসটা তুমি এখানে পাইছো। তাহলে এটা কিসের ভ্যালু বাইরেছে ভাই? লেফট হ্যান্ড লিমিট। এটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু। এখনো কাজ শেষ হয় নাই, তাহলে এই জিনিসটাকে আমি নেক্সট পৃষ্ঠায় নিয়ে যাই। তাহলে আমি এটাকে কপি করলাম ভাই, কপি করে আমি নেক্সট পৃষ্ঠায় চলে নিয়ে যাই। হ্যাঁ, চলো এটা আমরা এখানে আনছি, চলো এটাকে আমরা সলভ করি এবার। দেখো তো এখানে তো আমরা কত পাচ্ছি এবারে? লিমিট এইচ টেন্স টু জিরো, তোমার তাহলে উপরে আছে হচ্ছে ভাই মাইনাস এইচ। দেখো এখানে তুমি কত পাবা? এখানে পাবা রুট ওভার টু, আর এখানে দেখো তো সাইন স্কোয়ার এইচ, এইচ বাই টু আছে না, তো রুট আছে, তাহলে স্কোয়ার তো চলে যাবে। তাহলে এখানে তোমার কত থাকবে? সাইন এইচ বাই টু থাকবে, রাইট? তাহলে এখানে তোমার কত থাকবে ভাই? সাইন এইচ বাই টু থাকবে এখানে। আচ্ছা, এখন দেখো তুমি যদি এই সূত্রটাকে ইউজ করতে চাও, কোন সূত্র তারাও দেখায় তোমার, এই সূত্রটাকে এক্স বাই সাইন এক্স, তাহলে এখানে এক্স হলে এখানে কিন্তু এক্স হইতে হবে, রাইট? আবার দেখো জিরো বাই জিরো ফর্মেট হইতে হবে। তাহলে এখানে দেখো এখানে তো এইচ বাই টু আছে, তাহলে তোমার একটা মাস্ট কি করতে হবে এখানে বলো তো? মাস্ট এর পরের লাইনে যেটা করবা, আমি কিন্তু আরো শর্টে করতে পারতাম, কিন্তু আমি তোমাকে ভেঙে ভেঙে দেখাচ্ছি এখন। তাহলে এখানে যেটা করতে তুমি, সেটা হচ্ছে ভাই দেখো, ডাকতাম তো এখানে, তাহলে তোমার এখানে রুট ওভার টু সাইন এইচ বাই টু আছে। তাহলে এখানে তোমার হচ্ছে মাইনাসটাকে আগে রাখো, এইচ বাই টুই আনতা, টু দিয়ে গুণ করো। কেন? কারণ এখানে সাইন এক্স থাকলে তোমার এখানেও এক্স লাগতো, এখানে সাইন এইচ বাই টু আছে, এখানে তোমার তাহলে এইচ বাই টু আনতে হবে। এইচ বাই টু যে আনছো, এখানে টু একটা এক্সট্রা আনছো না, টু দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে জন্য। তাহলে এখানে দেখো তো, আমরা তাহলে এবার এটা আলাদা করে লিখি। তাহলে আমরা পাচ্ছি লিমিট এইচ টেন্স টু জিরো, মাইনাসটাকে আগে নিয়ে আসি, টুটাকে আগে নিয়ে আসি, আর এই রুট ওভার টুটাকে আমরা নিচে লিখি। তাহলে এখানে কত পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি আমরা এইচ বাই টু ডিভাইডেড বাই সাইন এইচ বাই টু, সাইন এইচ বাই টু। ওকে, সাইন এইচ বাই টু। এখন দেখো তাহলে ভাই, সাইনের পরে যা আছে উপরও তাই আছে, এখন জিরো বসাও, সাইন জিরো আর এখানেও জিরো, তাহলে জিরো বাই জিরো ফরম্যাট আছে। তাহলে তুমি ডাইরেক্ট এটাকে কত লিখতে পারো? ওয়ান লিখতে পারো। তাহলে শুধু থাকতেছে কত? মাইনাস টু ডিভাইডেড বাই রুট ওভার টু। তাহলে মাইনাস টুকে তুমি আবার লিখতে পারো, সরি টুকে তুমি আবার লিখতে পারো কত? রুট ওভার টু এর স্কোয়ার। তাহলে একটা রুট ওভার টু একটা রুট ওভার টু চলে যাবে, তাহলে এখানে থাকবে কত? শুধুমাত্র থাকবে মাইনাস রুট ওভার টু। তাহলে এটা হইতেছে তোমার ভাই লেফট হ্যান্ড লিমিটের আনসার। এটা হচ্ছে তোমার ভাই লেফট হ্যান্ড লিমিটের আনসার। তাহলে এখন দেখো, এখন তোমার তো ভাই এই যে অস্তিত্বশীলতা প্রুফ করার জন্য রাইট হ্যান্ড লিমিট বের করা লাগবে। চলো রাইট হ্যান্ড লিমিট তাহলে বের করি। রাইট হ্যান্ড লিমিট কিভাবে আসবে ভাই? লিমিট দেখো এক্স টেন্স টু জিরো প্লাস হবে, তাইলে কারণ দেখো এই যে তোমার লেফট হ্যান্ড লিমিটে তাহলে এক্স টেন্স টু জিরো নেগেটিভ ছিল, আর এখানে তাহলে প্লাস হবে, তাহলে এই জিনিসটাকে নিয়ে আসো। আমি তাহলে এটাকে একটু কপি করে নিয়ে যাই। এখানে আমার ফাংশন ছিল এটা, ওকে, এই জিনিসটা ছিল, কিন্তু এখানে এই নেগেটিভ টেক্সট আসছে, এখানে ছিল না এটা। হ্যাঁ, এটা ছিল আমার মেইন ফাংশন।
এটা ছিল না, আমি একটু চেক করে দেখি। হ্যাঁ, এটাই ছিল আমার। আচ্ছা, তো এখন দেখেন, দেখো তাহলে এখন আর এটা আমরা কিভাবে সলভ করবো। এখানে কি লেখা, এক্স টেন্স টু জিরো প্লাস, অর্থাৎ এক্স এর ভ্যালুটা জিরো থেকে সামান্য বড়। তাহলে এক্স এর ভ্যালুটা জিরো থেকে সামান্য বড়, এটার মানে হচ্ছে যে এক্স থেকে তুমি যদি কিছু একটারে বাদ দাও তাহলে জিরোর সমান হবে। দেখো এখানে এক্স এর ভ্যালুটা জিরো থেকে সামান্য বড়, তার মানে এক্স থেকে যদি কিছু একটাকে বাদ দিয়ে দাও, ধরো এইচ কে বাদ দিয়ে দিচ্ছ, তাহলে কত সমান হবে, জিরোর সমান। তাহলে তুমি এই ক্ষেত্রে কি লিখবা, ধরি এক্স থেকে যদি আমরা এইচ কে বাদ দিই তাহলে আমরা জিরো পাচ্ছি। তাহলে ভাই এক্স ইকুয়াল কত আসবে সেই ক্ষেত্রে, এইচ আসবে। এবারে দেখো যখন যখন এক সেকেন্ড, আমার ল্যাপটপ হঠাৎ স্লো দিচ্ছে কেন, হ্যাঁ ঠিক আছে, যখন এক্স টেন্স টু জিরো প্লাস, অর্থাৎ তোমার এক্স এর ভ্যালুটা যখন জিরোর খুব কাছাকাছি হবে, তাহলে এক্স এর জায়গায় তুমি জিরো বসাও, জিরো চিন্তা করো। তাহলে তোমার দেখো তো মাইনাস এইচ ইকুয়াল জিরো, তাহলে আলটিমেটলি মাইনাসটাকে ওদিকে নিয়ে যাও, তাহলে এইচ ইকুয়াল জিরো আসতেছে। কারণ এক্স এর জায়গায় যদি তুমি জিরো বসাও তাহলে এইচ টেন্স টু তখন জিরো আসবে। তাহলে তখন তোমার এখানে কত আসবে ভাই, এইচ টেন্স টু জিরো আসবে। একটা জিনিস আমি তোমাকে বলে দিই শর্টকাট টেকনিকটা, এইটা করার ফলে এইটার বদলে অলওয়েজ তোমার এইচ টেন্স টু কত আসবে বলো তো, জিরোই আসবে। সো তোমার এটা চেক করার দরকার নাই, তাও আমি তোমাকে চেক করে দেখাচ্ছি। এক্স এর ভ্যালুটা যখন জিরোর খুব কাছাকাছি, তাহলে এখানে জিরো বসাও, তখন এইচ টেন্স টু জিরো হবে। কারণ এক্স যদি জিরো হয়ে যায় তখন এইচও জিরো হয়ে যাবে। কারণ দেখো এই মাইনাসটা কোথায় নিয়ে যাও, মানে এক্স যদি জিরো হয়ে যায় তাহলে মাইনাস এইচ ইকুয়াল টু জিরো, তাহলে এইচ ইকুয়াল টু জিরো, এইচ টেন্স টু জিরো হয়ে যাবে। তাহলে তাহলে এক্স টেন্স টু যখন জিরো প্লাস এইচ টেন্স টু যখন জিরো, তাহলে এখানে বসাই দাও লিমিট এইচ টেন্স টু জিরো। তাহলে এক্স এর জায়গায় এইচ কে বসাও, কারণ এখানে এক্স ইকুয়াল টু এইচ আসছে। আর এখানে তোমার তাহলে ভাই রুট ওভার এক্স এর জায়গায় তুমি জাস্ট এইচ কে বসাই দাও, তাহলে ওয়ান মাইনাস কস অফ এইচ। আচ্ছা, এবার তাহলে রেজাল্ট কত আসবে ভাই, দেখো ওই আগের হিসাব তুমি আবার ওই যে সাইনে কনভার্ট করো, তাহলে এইচ জিরো আমি এক লাইনে লিখে দিতে পারি, এটা প্লাস রুট ওভার টু আসবে। তারপরে তোমাকে আমি ভেঙে ভেঙে দেখাই, যেমন এটাকে তুমি কি লিখতে পারো, এটাকে আমরা এই যে কিছুক্ষণ আগে দেখে আসছি টু সাইন স্কোয়ার এইচ বাই টু। এটাকে যদি আমি একটু ভেঙে দেখাই, লিমিট তোমার এখানে এইচ টেন্স টু জিরো, তাহলে তোমার এখানে আসবে ভাই এইচ তো উপরে আছে, এখানে একটা রুট ওভার টু আসবে, আর এখানে আসছে তোমার হচ্ছে ভাই সাইন এইচ বাই টু। আর এখানে তোমার একটা এইচ বাই টু করা লাগবে, তাহলে এটা টু দিয়ে মাল্টিপ্লাই করো, কারণ এই যে নিচেরটার মতো বানানোর জন্য। ওকে, আচ্ছা দেন তোমার এখানে ওই টুটাকে আগে নিয়ে আসো, কনস্ট্যান্টটাকে তুমি আসলে আগে নিয়ে আসতে পারো এই লিমিটের আগে, কারণ এখানে তো দেখো এই যে এটা তো কনস্ট্যান্ট, তো লিমিটটা অ্যাপ্লাই হবে শুধু এইচ এর উপরে, তো কনস্ট্যান্টটা তো আগে চলে আসতে পারে, ধ্রুবকটা আগে আনলেও সমস্যা নেই। আর এখানে তোমার থাকতেছে কত, লিমিট এইচ টেন্স টু জিরো, তোমার এখানে এইচ বাই টু, আর এখানে সাইন এইচ বাই টু। আচ্ছা, এখানে কনস্ট্যান্টটাকে আগে কেন নিয়ে আসছি, মানে ধ্রুবকটাকে, কারণ এখানে তো লিমিটটা অ্যাপ্লাই হবে শুধু এইচ এর উপরে, তাই না। তো এখানে তো তাহলে এই যে টু রুট ওভার টু, এগুলো তো কনস্ট্যান্ট, এটাকে তাহলে আমি আগে নিয়ে আসতে পারি। তাহলে এখানে কত আসবে, এই টোটালটা জিনিস আসবে, রেজাল্ট হচ্ছে ওয়ান আসবে, কারণ এখানে দেখো প্রথমে তো সাইনের পরে যা আছে এটা তো উপরে তা আছে, জিরো জিরো বসাও, জিরো জিরো বা জিরো বাই জিরো ফরম্যাট আসবে, রেজাল্ট আসবে রুট ওভার টু। তাহলে রাইট হ্যান্ড লিমিটের রেজাল্ট আসলো তোমার হচ্ছে ভাই রুট ওভার টু। ভাই দেখো লেফট হ্যান্ড লিমিটের রেজাল্ট কত আসছিল, লেফট হ্যান্ড লিমিট যেটা ছিল এখানে রেজাল্ট আসছিল মাইনাস রুট ওভার টু, আর এটা আসছে পজিটিভ রুট ওভার টু। তাহলে বলবা যেহেতু লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট, তাই ওই যে তোমার যেটা মেইন দেওয়া ছিল, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু জিরো, তাই লিমিট এক্স টেন্স টু জিরো, ওই যে মেইন ফাংশন ছিল তোমার হচ্ছে এটা, এটা এটাতে তাহলে ভাই কপি পেস্ট করো, এইটা দ্বারাও এক্সট্রা করে এটা চলে আসছে এখানে। হ্যাঁ, এই যে জিনিসটা আছে ইহা অস্তিত্বশীল নয়, তাই এটা অস্তিত্বশীল নয়, যেহেতু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান আসা নাই। আর এখানে তো আমরা শিখলামই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট কিভাবে বের করতে হয়। তাহলে আমি চলো এটাকে একটু বক্স করে দিই এখানে একটা জিনিস, এই জিনিসটা তোমার হচ্ছে যে ভাই ত্রিকোণমিতির পড়া। ওকে, তাহলে আমাদের এক নাম্বার ম্যাটটা শেষ ভাই, তাহলে আমরা চলো দুই নাম্বার ম্যাটটা করি। দুই নাম্বারে দেখি আমরা এখানে কি বলছে। দেখো দুই নাম্বার আমাকে বলছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স, অস্তিত্বশীলতা নির্ণয় করতে বলছে। তাহলে চলো আমরা নেক্সট পৃষ্ঠায় যাই। সরি, এখানে দেখো তাহলে আমাদের দুই নাম্বার যে ম্যাটটা, এখানে আমাকে বলতেছে লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো
তারপরে তোমার দেওয়া আছে ভাই ই টু দি পাওয়ার মডুলাস অফ এক্স, ই টু দি পাওয়ার মডুলাস অফ এক্স, তারপর তোমার এখানে দেওয়া -1 ডিভাইডেড বাই এক্স, 1 ডিভাইডেড বাই এক্স। আচ্ছা, দেন এটাকে তোমার সলভ করতে বলছে, তাই না? এটাই তো দেওয়া আছে। হ্যাঁ, ওকে ভাই। আচ্ছা, তাহলে এখন তুমি কিভাবে সলভ করবা? অস্থিতিশীল কিনা লেফট হ্যান্ড লিমিট বের করবা। লেফট হ্যান্ড লিমিট কিভাবে বের করো ভাই? লিমিট এক্স টেন্ডস টু 0 নেগেটিভ হয়, আর এই জিনিসটাকে বসাই দিই আমরা। ওকে, আচ্ছা দেখো এখন এক্স টেন্ডস টু 0 নেগেটিভ, অর্থাৎ এক্স এর ভ্যালুটা 0 থেকে সামান্য ছোট, তাহলে কিছুটা যোগ করা লাগবে। তাহলে ধরি এক্স এর সাথে কিছু একটা যোগ করলে রেজাল্ট আসবে 0, তাহলে এক্স ইকুয়াল টু হবে এখানে -h। তাহলে টেকনিকটা আমরা কি শিখছি? যখন তুমি যদি উপরের লাইনটাকে ঠিক করে লিখতে পারো না, এই লাইনটাকে যদি ঠিক করে লিখতে পারো, তাহলে যখন এক্স টেন্ডস টু 0 নেগেটিভ তখন অবশ্যই এইচ টেন্ডস টু 0 আসবে। কারণ এক্স টেন্ডস টু 0 নেগেটিভ মানে কি, এক্স এর ভ্যালুটা 0 খুব কাছাকাছি, 0 বসাও, এটাও তখন 0 এর কাছাকাছি চলে যাবে। তাহলে জাস্ট তুমি রিপ্লেস করবা কি, লিমিট এক্স টেন্ডস টু 0 নেগেটিভের জায়গায় এইচ টেন্ডস টু 0, আর এখানে ই টু দি পাওয়ার মডুলাস অফ এক্স এর জায়গায় -h, -1 ডিভাইডেড বাই এক্স এর জায়গায় জাস্ট -h। এখন দেখো আমরা সবাই মডুলাসের একটা ধর্ম জানি। মডুলাসের ধর্মটা কি? মডুলাসের ভিতরে কখনো নেগেটিভ থাকলে সেটা পজিটিভ হয়ে যায়, অর্থাৎ এখানে ই টু দি পাওয়ার এইচই হয়ে যাবে -1 হয়ে যাবে। অর্থাৎ এখানে দেখো না, এখানে মডুলাসের ভিতরে -h আছে না, তাহলে এটা যখন মডুলাস আছে তাহলে মডুলাসের বৈশিষ্ট্যটা কি? মানে মডুলাসের বৈশিষ্ট্য দেখো এরকম, -2 যদি থাকে এটা 2 হয়ে যায়, তারপর মডুলাস অফ -1 যদি থাকে তাহলে সেটা 1 হয়ে যায়, মডুলাস অফ 2 থাকলে সেটা 2ই থাকে, মডুলাস অফ 1 থাকলে সেটা 1ই হয়। আচ্ছা, মডুলাসের আসলে অ্যাকচুয়াল মিনিংটা কি, এটা আসলে তো আমাদের আজকে বলার টাইম নাই, আমরা চেষ্টা করবো নেক্সট কোনো একটা ক্লাসে বলার, মানে কেন নেগেটিভ ভ্যালুটা পজিটিভ আসতেছে, এটা আসলে অ্যাকচুয়ালি ফিজিক্যাল মিনিং কি, মানে মডুলাস অফ -2 বলতে আসলে অ্যাকচুয়ালি কি বোঝায়। ওকে, তাও আমি একটু করে বলি। এটা দ্বারা বোঝায় আসলে কোনো সংখ্যার মডুলাস বলতে বোঝাবে মূল বিন্দু থেকে ওই সংখ্যাটার দূরত্বকে। এটা আমরা কোনো নেক্সট ক্লাসে চলে ব্যাখ্যা করব, একটু মনে করাই দিও আমাকে তাহলে। আচ্ছা, তাহলে চলো এখানে তাহলে দেখো ভাই এখন -h আছে। তো এবার তুমি যদি খেয়াল করে দেখো, এখানে যদি ভ্যালুগুলো বসাও, সাপোজ তুমি যদি h টেন্ডস টু 0, তো তাহলে এখানে তুমি তাহলে একটা কাজ করো, এইখানে তুমি তাহলে h টেন্ডস টু 0 বসাও, তাহলে তোমার এখানে -h 0, আর ভাই ই টু দি পাওয়ার h যদি এখানে 0 বসাও তাহলে কত আসবে ভাই? তোমার এখানে দেখো, এখানে আসবে তোমার হচ্ছে যে ভাই ই টু দি পাওয়ার 0 -1, তাহলে কত আসবে? -0, আর এখানে আসবে 1 -1, 1 থেকে 1 গেলে হচ্ছে 0, তো 0 বাই -0 মানে -ইনফিনিটি আসবে, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু তোমার এখানে কত আসছে ভাই? -ইনফিনিটি আসছে। আচ্ছা, লেফট হ্যান্ড লিমিট মানে -ইনফিনিটি মানে কি? এটা হচ্ছে নিচের দিকে যাইতেছে। ওই যে দেখো আমরা আজকে একদম প্রথমে করছি একটা, কোথায় গেল এটা, এক সেকেন্ড, হ্যাঁ এই যে ভাই দেখো নেগেটিভ ইনফিনিটি মানে নিচের দিকে যাচ্ছে একদম। ওকে, আচ্ছা তাহলে দেখো, তাহলে এখানে আসছে এটা, তাহলে রাইট হ্যান্ড লিমিট বাই করো, তাহলে এটা আসবে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস, তুমি তাহলে এখানে বসাবা ই টু দি পাওয়ার মডুলাস অফ এক্স -1 ডিভাইডেড বাই এক্স। তাহলে ভাই কত আসবে দেখো, ধরি এক্স এর মানটা 0 থেকে সামান্য বড়, যে এক্স 0 প্লাস মানে কি এক্স এর মানটা 0 থেকে সামান্য বড়, তার মানে ধরি এক্স থেকে যদি কিছু একটা বাদ দিই তাহলে 0 থাকবে, তাহলে এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে আমার এখানে এইচ আসবে। তাহলে যখন এক্স টেন্ডস টু 0 তোমার হচ্ছে যে ভাই প্লাস, তখন এইচ টেন্ডস টু 0। তাহলে যদি তুমি এখানে ভ্যালু বসাও, লিমিট এইচ টেন্ডস টু 0 করে দাও, তোমার এখানে তাহলে ই টু দি পাওয়ার মডুলাস অফ এইচ বসাও, -1 বসাও, এইচ বসাও, লিমিট এইচ টেন্ডস টু 0 যদি এখানে পুট করো তাহলে নিচে কত আসবে দেখো, নিচে আসবে 0, ই টু দি পাওয়ার 0 -1, ই টু দি পাওয়ার 0 মানে 1, 1 থেকে 1 যাবে, নিচে থাকবে 0, রাইট? তাহলে 0 থেকে 0 চলে গেলে 0/0, 0/0কে তুমি দেখো ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটি এখানে কিন্তু। তার মানে দেখো লেফট হ্যান্ড লিমিট হচ্ছে তোমার নেগেটিভ ইনফিনিটি, রাইট হ্যান্ড লিমিট হচ্ছে তোমার পজিটিভ ইনফিনিটি। তাহলে যেহেতু লেফট হ্যান্ড লিমিট
নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট ভাই। তাই ওই যে তোমার মেইন যে ফাংশনে দেওয়া ছিল, মানে লিমিটটা দেওয়া ছিল, লিমিট এক্স টেন্স টু 0, এই ই টু দি পাওয়ার মডুলাস অফ এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স অস্তিত্বশীল নয়। ওকে, এটা হচ্ছে তোমার এখানে আনসার। তাহলে এটা গেল রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট। ওকে ভাই, তাহলে আজকে হচ্ছে আমাদের প্রায় টাইম সবার শেষ, মানে এই জন্য আমি হচ্ছে এখানে আরো ম্যাথ ছিল, ওগুলো করাতে পারতেছি না। এই ম্যাথটা বুয়েট আসলে নেক্সট দিন করে দিব ওগুলো, তো নেক্সট ক্লাস আমি করে দিব। তো আজকে ভিডিওটা যদি তোমার পড়াগুলো যদি বুঝো তাহলে আমাকে একটু কমেন্টে বলো। আর যদি ভিডিও তোমার ভালো লাগে তুমি ভিডিওতে লাইক করতে পারো, ভিডিওটা তোমার বন্ধুর সাথে শেয়ার করতে পারো, এবং তুমি আমার ইউটিউব চ্যানেলে চাইলে সাবস্ক্রাইব করতে পারো। আর এই যে অপর ভাইয়ের যে গ্রুপটা আছে এখানে তুমি জয়েন দিয়ে আসলে বিভিন্ন আরো ক্লাসগুলো করতে পারো। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম।